السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي أنزل من السماء ماء لكم منه شراب والذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون وسخر لكم الليل والنهار والشمس والقمر وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم بأمره إن في ذلك لآيات لقوم يعقلون
وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولتبتغوا من فضله ولعلكم تشكرون صدق الله العلي العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। এআইটি বার্ষিক পরিবেশক সম্মেলন উপলক্ষে আগত প্রতিনিধিবৃন্দ, মাননীয় সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের এই বার্ষিক কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সবাইকে আমরা সম্মিলিতভাবে একসাথে আমন্ত্রণ জানানো এবং এই আমন্ত্রিত অতিথিদের মাঝে পারস্পরিক ধারণা এবং আইডিয়া এক্সচেঞ্জ করা, অর্থাৎ এআইটি পরিবেশক হিসেবে কে কোথায় কতটুকু অগ্রগতি অর্জন করেছেন, কোথায় কোন লক্ষ্যে কাজ করে যাচ্ছে, কে কোন আইটেমের ফিডগুলি বেশি বিক্রি করছেন, কার কোন এলাকায় কোন কোন ফিডের কেমন চাহিদা, সেই লক্ষ্যে আমরা এই কর্মসূচির আয়োজন করি। আমাদের এই বার্ষিক কর্মসূচির অন্যতম লক্ষ্যই হলো পারস্পরিক ভাবে আইডিয়াগুলো আদান প্রদান করা, অভিজ্ঞতা বিনিময় করা এবং ফিডের গুণগত মান বিষয়ে পর্যালোচনা করা, ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করা। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই কর্মসূচিতে সংক্ষিপ্ত হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের বার্ষিক এই সম্মেলনটাকেই আমরা মূল লক্ষ্যে এখানে সমবেত হই এবং এই সমাবেশের পরিপ্রেক্ষিতে নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে মাঠে পর্যায়ে আমরা আবার কাজ করে যাব, যাতে করে নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমাদের আজকের এই কর্মসূচিতে সংক্ষিপ্ত হলেও যে কর্মসূচিগুলি আমরা হাতে নিয়েছি, একটু পরেই আমাদের একটা ভিডিও পরিবেশনের মাধ্যমে ওভারঅল আমাদের কর্মকাণ্ডগুলিকে আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাচ্ছি। দেখবেন আমাদের মূল কার্যক্রম সংক্ষিপ্ত হলেও এখানে উপস্থাপন করা আছে। এছাড়া আমাদের সম্মানিত পরিবেশকবৃন্দদের পক্ষ থেকেও কয়েকজন এখানে বক্তব্য রাখবেন। আমরা আশা করি তাদের কাছ থেকেও আমরা অভিজ্ঞতা বিনিময় করতে পারবো, নতুন নতুন ধারণা পাবো এবং দিক নির্দেশনাও পাবো। সম্মানিত পরিবেশকবৃন্দ, উপস্থিত পরিচালক, উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আমাদের যারা এখানে কর্মকর্তা এবং কর্মচারী আছেন কর্মরত, তাদেরকে সবাইকে আজকে এই সুস্বাগতম জানিয়ে আমাদের প্রোগ্রাম এখানে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা খুব সংক্ষিপ্ত হলেও আমরা এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করে আগামী দিনের উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা ময়দানে আবার চলে যেতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যার অনুগ্রহে আমরা আসলে দীর্ঘ 5 বছর পর একটি ডিলার কনফারেন্স বা পরিবেশক সম্মেলনের আয়োজন করতে পেরেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সম্মানিত পরিবেশকবৃন্দ, এআইটি সম্পর্কে আসলে আমি মনে করি আমি এআইটিতে নবাগত, আমার চাইতেও এআইটি সম্পর্কে আরো অনেক ভালো এবং সুন্দরভাবে বলতে পারবেন এআইটির পরিবেশকরা। কারণ এখানে এমন অনেক পরিবেশক রয়েছেন যিনি দীর্ঘ 15 বছর 20 বছর ধরে এআইটির পরিবেশক, এআইটি পরিবারের সদস্য হিসেবে তিনি কাজ করে চলেছেন। আর এআইটি নিয়ে নতুন করে আসলে কিছু বলার নাই, কারণ আপনারা আমাদের পরিবারের সাথেই সার্বক্ষণিক আমাদের কর্মকাণ্ডের সাথে নিয়োজিত রয়েছেন। তারপরেও আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি গেট টুগেদার হবে। আপনাদের কথা আমরা কিছু শুনবো, আমাদের কথা আপনারা কিছু শুনবেন। আমাদের মার্কেটিং অফিসার অনেকেই নতুন জয়েন করেছেন, ইভেন আমি নিজেও খুব বেশি পুরাতন নই। তো আমাদের সবার পরিচিত হওয়ার জন্যই একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আসলে। তো আমি বিশ্বাস করি এই প্রোগ্রামটির মধ্য দিয়ে আমাদের নিজেদের মধ্যে বন্ডেজটা আরো সুদৃঢ় হবে, বন্ধনটি আরো মজবুত হবে, আমাদের
সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা অনেক বেশি প্রেরণা খুঁজে পাবো আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে। আমি আমার একজন সম্মানিত স্যার আছেন, যার নাম আমি বলছি না, এখানে উপস্থিত আছেন। তিনি সেদিন আমাকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছিলেন, এটা আমার জীবনের খুব বড় একটি শিক্ষা আর কি। তিনি বলেছিলেন যে এই বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে কোকিলের রিজিক। সেটা কেমন? আমি আমার জন্য বিষয়টা নতুন ছিল, আমি অবাক হয়ে ওনার কথা শুনেছি। কোকিলের রিজিক হচ্ছে রাজকীয় রিজিক। কিরকম রাজকীয় রিজিক? কোকিলকে সাধারণত আমরা মাটিতে দেখতে পাই না, এরা থাকে গাছের মগ ডালে, একদম উত্তম জায়গায় তারা বসবাস করে। এবং কোকিল নিজের ডিমটা পারে কিন্তু কাকের বাসায়। কাক তার নিজের ডিম মনে করে কোকিলের বাচ্চাকে হেফাজত করে, কোকিলের ডিম থেকে তা দিয়ে একটা সময় বাচ্চা ফুটিয়ে ফেলে। তো এই যে একটা কোকিলের এত উত্তম রিজিক, কেন উত্তম রিজিক? কারণ কোকিলের একটা অন্যতম ভালো গুণ আছে। ভালো গুণটা হচ্ছে এই যে কোকিল খুব ভোরবেলা ঘুম থেকে ওঠে। মানুষ সারা পৃথিবী যখন ঘুমায়, সারা পৃথিবীর সকল সৃষ্টি যখন ঘুমিয়ে থাকে, বিশ্রাম করে, সেই সময় কোকিল তার স্রষ্টাকে ডাকে, কুহু কুহু করে ডাকে। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে কোকিলের রিজিক। আর সবচেয়ে নিকৃষ্ট রিজিক কার জানেন? সবচেয়ে নিকৃষ্ট রিজিক হচ্ছে কুকুরের রিজিক। কেন কুকুরের রিজিক? কুকুর দেখবেন যে মানুষের খাবারটা খায়, লাথি গুতা খায়, মানুষের উচ্ছিষ্টটা খায়, মানুষের খাবার মানে ফেলে দেওয়া খাবারটা কুকুর খায়। কেন কুকুর নিকৃষ্ট রিজিক? এই কারণেই কুকুরের রিজিকটি নিকৃষ্ট, যে কুকুর আসলে অনেক বেলা করে ঘুম থেকে ওঠে। দেখবেন সকালে যখন হাঁটবেন, দেখবেন কুকুররা সব ঘুমাচ্ছে, তারা রাত জাগে আর ঘুম থেকে অনেক দেরিতে ওঠে। যাই হোক, আমি এটা আমার লার্নিংটা এই কারণে বললাম যে আপনারা যারা এআইডির আজকের পরিবেশক রয়েছেন, আপনারা সেই কোকিলের মতো বা পাখিদের মতো উদয়াস্ত পরিশ্রম করে নিজেদের অর্থ সংগ্রহের জন্য, নিজেদের জীবিকা তালাশের জন্য আপনারা পরিশ্রম করে চলেছেন। আমি গত এই 3-4 দিন আগে একটা ফোন পেয়েছি রাত 1:30টার সময়। এখানে জানি না উপস্থিত আছেন কিনা, আমাদের নোয়াখালীর পাটোয়ারি করিম ভাই। তো ডিলাররা রাত 1:30, 2টা, 3টার সময় আমাদেরকে ফোন দেয়। সেদিন গিয়াসের ফোন দিয়েছেন রাত 2টার সময়। গিয়াস হচ্ছেন বগুড়ার আমাদের একজন বড় ডিলার আর কি, আসলে পাবনা। তো এরকম আমাদের অনেক ভাইয়ের আমরা রাত 3টার সময় ফোন রিসিভ করি, আবার অনেক ডিলারের আমি ফোন রিসিভ করি বাদ ফজরে, সকালবেলা খুব ভোরে। তো এতে করে আমি অনুভব করি, আমি সারা বাংলাদেশে সফর করে দেখেছি, আমি অনুভব করি যে আমাদের যারা পরিবেশক রয়েছেন তারা অত্যন্ত পরিশ্রম করেন, অনেক বেশি পরিশ্রম করেন, এবং পরিশ্রম করে তারা বাংলাদেশের অর্থনীতিতে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শুধুমাত্র নিজের অগ্রগতি নয়, বরং আপনারা যে রোলটা প্লে করছেন, এই রোলটা বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে একটা বড় ভূমিকা রেখে চলেছে। এবং আমি এই জন্য আপনাদেরকে স্যালুট জানাই যে আপনারা কাজ করছেন, চেষ্টা করছেন, এবং বাংলাদেশের জাতীয় উন্নয়নে আপনারা ভূমিকা রেখে চলেছেন। তো আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনাদের এই উদয়াস্ত পরিশ্রমের যে ফসল, এই ফসলটা বাংলাদেশের 16 কোটি মানুষ পাবেন, সেদিকে আমরা সবাই মনোযোগ দেব। আমি আরেকটা হাদিসের কথা বলবো। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্ট্রং মুমিন ইজ বেটার দ্যান উইক মুমিন। মানে শক্তিশালী বলশালী মুমিন একজন দুর্বল মুমিনের চেয়ে বেশি শক্তিশালী। এই কথাটা সাইকোলজি কি? এই কথাটার ভিতরের কথা হচ্ছে আমাদের ইসলাম চায়, বা আমাদের যে ধর্ম ম্যাক্সিমাম মানুষই ইসলাম ধর্মের সাথে আছেন, কিছু অন্য ধর্মের ভাইরা আছেন। তো ইসলাম চায় যে ইসলামের অনুসারীরা শক্তিশালী হবে। মাটির নিচে তাকিয়ে দুর্বল থাকার ধর্ম কিন্তু ইসলাম না। ইসলাম চায় ইসলামের অনুসারীরা কাজ করবে, পরিশ্রম করবে, সামগ্রিকভাবে নিজের পরিবারের, দেশের, জাতির উন্নয়নে ভূমিকা পালন করবে। তারপরে সামগ্রিকভাবে নিজের দেশের, জাতির এবং পরিবারের সহ সমগ্র রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন। এই জন্য আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আর সবশেষে একটা কথা বলবো, আমাদের স্যার রয়েছেন, আমি ছোট মানুষ, বেশি বলবো না। সবশেষে একটা কথা বলবো, আমি গত কয়েকদিন আগে একজন বড় অর্থনীতিবিদের একটা খুব বড় লেখা পড়ছিলাম। উনি বড় অর্থনীতিবিদ, আমার ক্যাচ করার আগ্রহ অত বেশি নাই। উনি একটা ছোট্ট গল্প লিখেছিলেন। উনি লিখেছিলেন এরকম যে ধরুন একটা দেশে 100 জন মানুষ রয়েছে যারা প্রত্যেকেই ধনী, ওই দেশে আর কোনো লোক নেই। এই 100 জন সুদর্শন পুরুষ তারা প্রতি বছরে 1 কোটি টাকা করে বার্ষিক আয় করে। তো তারা সবাই অবিবাহিত,
কেউ বিয়ে করে নাই এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে বিয়ে করবে না, এটা গল্প বলছে আর কিছু না। তো সেখানে সেই প্রত্যেক এই 100 জন পুরুষের বাসায় প্রত্যেকের বাসায় একজন করে কাজের মহিলা আছে, যে কাজের মহিলারা তারা প্রতি বছরে 1 লাখ টাকা করে বেতন পায়। ওই ভদ্রলোকদের কাছ থেকে 1 লাখ টাকা করে বেতন পায় এক বছরে। তো এভাবে চলছে। একদিন কি হলো, হঠাৎ করে একজন দেবতা আসলেন, দেবতা এসে এমন একটা বান মারলেন যে সকল পুরুষ ওই চাকরিদেরকে বিয়ে করবেন। তো বিয়ে করার পর দেখা গেল যে ওই দেশের জাতীয় উৎপাদন এবং ওই দেশের মাথা পিছু আয় কমে গেছে। বিষয়টা আরেকটু ব্যাখ্যা করে তাহলে বুঝবেন যে যখন ওই মহিলারা ওই বাসায় কাজ করতেন তখন তাদের 1 লাখ টাকা করে বার্ষিক আয়টাকে জাতীয় উৎপাদনের আয় হিসেবে কাউন্ট করা হতো, কারণ তারা তো বার্ষিক আয় করছেন। কিন্তু যখন চাকরিটা স্ত্রীতে পরিণত হয়েছে তখন সেটা তার স্বামীর সেবা করছে, তখন সে আর বেতন পাচ্ছে না, ফলে সেটা জাতীয় আয় হিসেবে কাউন্ট হচ্ছে না, মাত্র কিছু আয়তেও সে টোটাল কাউন্টে সেই জিনিসটা কমে যাচ্ছে। তা আমি এই জিনিসটার জন্য বললাম যে এটা একটা অদ্ভুত পরিসংখ্যান আর কি। সাধারণত আমরা অনেক সময় মনে করি যে যে পরিবেশকরা আজকে এখানে উপস্থিত হয়েছেন, এআইটি কম্পিটিটর অনেকগুলো কোম্পানি বাংলাদেশে রয়েছে এবং অন্য কোম্পানিগুলো যে সুযোগ সুবিধাগুলো দেয় আমাদের স্বীকার করতে দ্বিধা নাই, সেই সুযোগ সুবিধাগুলো আমরা দিতে পারি না আপনাদেরকে। আপনারা সবসময় বলেন অমুক কোম্পানি এত ইনসেন্টিভ দেয়, অমুক কোম্পানি অমুক করলে হংকং থাইল্যান্ড বেরিয়ে আসার টিকিট ধরিয়ে দেয়, অমুক কোম্পানি অমুক করলে অত টাকা দামি গাড়ি দেয়, বাড়ি দেয়, ফ্ল্যাট দেয়, অমুক দেয়, তমুক দেয়, অনেক কিছু দেয়। এআইটি আসলে খুব বেশি কিছু দিতে পারে না। কিন্তু আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো, সুখস্থান নগরীর যে নগরীতে আমি একটু আগে উদাহরণ দিলাম, যে নগরীতে জাতীয় আয় কমে গেছে কিন্তু সেই পরিবারগুলোতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে, সেই লোকগুলো তার ওই মহিলাদেরকে বিয়ে করার কারণে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে কিন্তু জাতীয় আয় কমে গেছে। আমাদের আসলে সুখ সমৃদ্ধিটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি মনে করি এআইটিতে যে পরিবেশকরা রয়েছেন তারা দীর্ঘদিন যাবত এআইটি পরিবারের সাথে এত বেশি একীভূত হয়েছেন যে তারা আমাদের নিজেদের ভাই বোন মা বাবার মতো নিজেদের একটা পরিবারে আমরা একীভূত হয়ে সবসময় থাকি। তো আসলে আমরা হয়তো সুযোগ সুবিধা আপনাদেরকে দিতে পারি না, হয়তো হংকং থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া বেড়ানোর টিকিট আপনাদেরকে দিতে পারি না, হয়তো একটা বড় বেশি টাকা দামের গাড়ি আপনাকে দিতে পারি না, হয়তো খুব বেশি ইনসেন্টিভ খুব বেশি সুযোগ সুবিধা আপনাকে দিতে পারি না। কিন্তু মনে রাখবেন পারিবারিক সুখ সমৃদ্ধির যে বন্ডেজ, এই বন্ডেজটা এআইটিতে যত সুন্দর করে পাবেন বাংলাদেশের আমাদের কম্পিটিটর কোনো কোম্পানিতে এত সুন্দর বন্ডেজের উদাহরণ আপনি পাবেন না। আমি বিশ্বাস করি এআইটিতে যারা আজকে রয়েছেন, আজকে পরিবেশক সম্মেলনে যারা রয়েছেন তারা এই বন্ডেজের জন্যই এআইটির জন্মলগ্ন থেকে রয়েছেন এবং আগামী দিনেও শেষ পর্যন্ত এআইটির সাথে থেকে এআইটির উন্নয়ন, আপনার ব্যক্তিগত উন্নয়ন এবং সামগ্রিকভাবে বাংলাদেশের উন্নয়নের ভূমিকা রেখে চলবেন। আমি সেই বিশ্বাস রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে টেকনিক্যাল আলোচনা যেহেতু দীর্ঘায়িত করা যায় না, স্বল্প সময়ে যতটুকু আলোচনা করা যায় ততটুকু আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যে সিজনটা এখনো আছে সেটা হচ্ছে হট সিজন, সামার। তা আমাদের দেশে যে সমস্যা যেটা যে গরমের সময় কিন্তু শুধু মানুষ নয় বলছে সমস্ত পশু পাখি কিন্তু গরমের সময় একটা স্ট্রেসে থাকে, সমস্যায় পড়ে। তো এই জন্য দেখা যায় যে আমরা ম্যানেজমেন্ট অনেক করতেছি, তারপরে দেখা যাচ্ছে হয়তো মুরগি ডিম দিচ্ছে কম, গরু দুধ দিচ্ছে কম, ব্রয়লার মুরগির হয়তো দেখা যাচ্ছে গ্রোথ কমে যাচ্ছে। এই সমস্ত কারণ কি এটা আমাদের জানা দরকার। প্রথমে আমরা যেটা করি, যেহেতু ফিড আমরা নিচ্ছি টাকা পয়সা দিয়ে, প্রথমটা দেখা যাচ্ছে ফিডের দৌড় দিই। কিন্তু গরম যে লম্বা চড়া একটা সময়, এই সময় আমাদের দেশে কি হয়, প্রথমে আমাদের দেশের ম্যাক্সিমাম সময় টেম্পারেচার যেটা থাকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড 86 ডিগ্রি ফারেনহাইট, এবং এই সময়ে যে সামারে শর্টেজ অফ ওয়াটার, পানির বছরে একটা ঘাটতি থাকে এবং ওয়াটার লেভেল সেটা নিচে চলে যায় এবং পানির মধ্যে ব্যাকটেরিয়া সংখ্যা বেড়ে যায়। এবং এই সময়, এই গরমের সময় তাদের মুরগির জন্য কি ক্ষতিকর, তা মুরগির জন্য যেটা এটা এই সময় তাদের একটা চ্যালেঞ্জিং টাস্ক থাকে এবং এই একটু আগে বললাম যে গ্রোথ কমে যায়, এফসিআরটাও দেখা যায় বেশি হয়ে যায়, এগ প্রোডাকশন কমে যায়, এগশেল ডিমের যে খোসা বলছে এই খোসাও একটা অ্যাডভার্সলি এফেক্টেড হয়, অর্থাৎ এটা বাধাগ্রস্ত হয় এবং এই সময় মুরগির মর্টালিটি মৃত্যু হার যখন এটা 32 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে হয়ে যাবে, অর্থাৎ 90 ডিগ্রি ফারেনহাইটের উপরে হয়ে যাবে,
তখন হাই মর্টালিটি হবে। এবং এছাড়াও এই সময় ডিজিজের একটা প্রকোপ থাকবে। কারণ কি? কারণ হচ্ছে লিটার ভিজে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, ভেন্টিলেশন একটা প্রবলেম থাকে এবং যে ওয়াটার আমরা পানি মুরগিকে সাপ্লাই দেব এইটা সাধারণত জীবাণু দ্বারা সংক্রমিত হয়ে থাকে। নেক্সট, তা মুরগির এই সমস্ত অবস্থায় কখন সে আরাম বোধ করে? কমফোর্ট জোন। তা মুরগি নরমালি সে কমফোর্ট জোনের মধ্যে থাকে 18 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড যখন টেম্পারেচার হয় তখন এটাকে বলে আরামদায়ক অঞ্চল, কমফোর্ট জোন। এই সময় তার গ্রোথ, এফসিআর, মর্টালিটি, প্রোডাকশন সব কিছু নর্মাল থাকে। এরপরে মুরগির শরীরের যে টেম্পারেচার নরমালি আমরা জানি 40 থেকে 41 ডিগ্রি সেন্টিগ্রেড মুরগির শরীরের টেম্পারেচার, এবং এই যে কমফোর্ট জোন যেটা বললাম 18 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড, 18 এর নিচে এবং 26 ডিগ্রির উপরে যখন হবে তখন সেটা তার জন্য সংকটময় হবে। 18 এর নিচে যদি আসে সেটা হচ্ছে লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার, এবং 26 এর উপর যখন হবে তখন এটা আপার ক্রিটিক্যাল টেম্পারেচার। নেক্সট, এবং এই টেম্পারেচার যেটা তার বাইরে যখন চলে যাবে তখন সে কি করবে? নরমালি সে তার বডির যে স্ট্রাকচার, ফিজিওলজিক্যাল যে চেঞ্জ, শরীরের যে পরিবর্তন, এই পরিবর্তন করার মাধ্যমে সে এটাকে খাপ খাওয়ানোর চেষ্টা করবে। কিন্তু এই টেম্পারেচারের যে কমফোর্ট জোন এর নিচে অথবা উপরে যদি হয় তাহলে সে আর এটাকে খাপ খাওয়াতে পারবে না, এবং তখন এটাকে বলে শীতের সময় কোল্ড স্ট্রেস আর গরমের সময় হিট স্ট্রেস। নেক্সট, এখন মুরগি তার তাপ নিয়ন্ত্রণ কেমনে করে? যেমন মানুষ আমরা যখন গরম হয় দেখে সুইটিং হয়, ঘাম বের হয়, কিন্তু মুরগি তো ঘাম বের হয় কারণ তার হরমোন গ্রন্থি নেই, সুইট গ্ল্যান্ড নাই। এই জন্য সে কিছু কিছু জিনিস আছে সেই এগুলোর মাধ্যমে তার শরীর থেকে তাপ বের করে দেয়। একটা হচ্ছে রেডিয়েশন, যেটাকে বিকিরণ বলে, যে সারাউন্ডিং এরিয়াতে যদি বাতাস থাকে সেই বাতাসে তার শরীরের যে তাপ, এই শরীর থেকে তাপটা বাতাসে চলে যায় এবং সে তখন তার এই তাপটাকে বের করে দেয়। দেখবেন যে মুরগি পাখা উঠায় থাকে গরমের মধ্যে, প্রচন্ড গরমে পাখা উঠায় থাকে, তার শরীর থেকে তাপ বের করে দেয়। এবং কন্ডাকশন, যেটা পরিবহন বা পরিচালন বলে, এটা হচ্ছে কন্টাক্ট সারফেস, অর্থাৎ কোনো যদি আশেপাশে ওয়াটার পাইপ থাকে তাহলে সেই পাইপের মধ্যে, এবং যারা কেজে লেয়ার পালেন, অনেকে ফ্লোরে পালেন, তারা দেখবেন যে মুরগি ওই খাঁচার মধ্যে একটু শুয়ে থাকে, অর্থাৎ খাঁচার যে তাপ সেইটার থেকে সে গ্রহণ করে, ঠান্ডা অনুভব করে। এবং মুরগি প্রায় লিটার লিটার মুরগি পালে দেখবেন যে তারা ওই খোঁচাখুচি করে আশ্রয় ওই লিটারটা বের করে, ডিগিং ইনটু লিটার, অর্থাৎ তার লিটারটা বের করে ফ্লোরের মধ্যে শুয়ে থাকার চেষ্টা করে। নেক্সট, কনভেকশন, সঞ্চালন। এটা হচ্ছে যখন সারাউন্ডিং এরিয়াতে যদি দেখা যায় তার মুরগি আশেপাশে মুভিং এয়ার থাকে, যেই এয়ারটা বাতাসটা প্রবাহিত হয়, এই এয়ারের মাধ্যমে সে কিন্তু তার শরীর থেকে তাপ বের করে দেয়। এবং এইটা যদি মানে পর্যাপ্ত না হয়, এনাফ না হয়, তাহলে তার শরীরের আশেপাশে কিন্তু টেম্পারেচার বেড়ে যায়, তখন কিন্তু হিট স্ট্রেস হয়। তো সেই ক্ষেত্রে প্রপার ভেন্টিলেশন কিন্তু একটা উপায় তার শরীর থেকে তাপ বের করে দেওয়ার জন্য। এই ক্ষেত্রে আমরা প্রায় দেখি অনেক মুরগির খামারি দেখা যাচ্ছে যে তারা চতুর্দিকে দেখা যায় 3 দিকে দেওয়াল করা আছে, একদিকে হয়তো ভেন্টিলেশনের সুযোগ আছে। তা নরমালি বাতাস কি করে? প্রবাহিত হয় এক জায়গা থেকে আরেক জায়গায়। খালি জায়গা যদি থাকে এক সাইডে, উল্টা সাইডে যদি খালি জায়গা না থাকে অর্থাৎ বেরিয়ে থাকে, তাহলে বাতাস কিন্তু চলতে পারে না। সেই ক্ষেত্রে ভেন্টিলেশন না হওয়ার কারণে সে স্ট্রেস কন্ডিশনে থাকে। এই জন্য যে সমস্ত খামারি ভাইরা দেখবেন ফ্লোর লেভেল থেকে দেখা যাচ্ছে 1 ফিট উপরে দেওয়াল করে রাখছে, সেই ক্ষেত্রে মুরগির যে বডিতে কিন্তু কোনো বাতাস লাগবে না। এই জন্য অনুগ্রহ করে যে ওই ফ্লোর লেভেল থেকে 1 ফিট না রেখে 6 ইঞ্চি বা মুরগির সাইজ অনুযায়ী আপনি দেখবেন যে ওই জায়গাটা ফাঁকা রাখবেন, যাতে বাতাসটা তার শরীরের মধ্যে দিয়ে পাস হয়ে যায়। এবং চতুর্দিকে বন্ধ না করে অন্তত 2 দিক যেদিকে বাতাস প্রবাহিত হয় এদিকে আপনারা পর্দা উঠায় রাখার চেষ্টা করবেন। আর একটা হচ্ছে যে নিঃসরণ, শরীর থেকে নিঃসরণ হয়। তা নিঃসরণটা কিভাবে হয়? যখন নিঃসরণ হয়ে যায় তখন তার শরীর ঠান্ডা থাকে। নরমালি গরমকালে পানি দ্বিগুণ খায়, দ্বিগুণের বেশি মুরগি পানি খায়। সেই ক্ষেত্রে তার শরীর থেকে অতিরিক্ত
মলমূত্র বের হয়ে যায়, আর এই মাধ্যমে তার শরীরকে এসে ঠান্ডা রাখার চেষ্টা করে। এবং আরেকটা হচ্ছে যে শরীর থেকে অর্থাৎ ওয়াটার ইভাপোরেশন, বাষ্পীভবন হয়, যেটা বাষ্প হিসেবে শরীর থেকে বের হয়। এটা কোথা থেকে বের হয়? যে ওর চামড়া এবং ট্রাকিয়া, যেটা রেসপিরেটরি ট্রাক, হ্যাঁ, এই শ্বাসনালীর মাধ্যমে সে বাষ্প বের করে দেয়। এবং নাক যেটা, সেটা উত্তম তাপ বিনিময়কারী হিসেবে কাজ করে, এবং শরীর থেকে যখন সে এই তাপ বের করে দেয়, এই বের করার মধ্যে আরাম পায়। তা এটাকে আমরা অনেকে জানি, ইংরেজিতে বলে প্যান্টিং। অর্থাৎ দেখবেন গরমকালে মুরগি খুব দ্রুত শ্বাস নিচ্ছে, আর শ্বাস নেওয়ার মাধ্যমে শরীর থেকে ওই গলার মাধ্যমে মুখ দিয়ে সে বাষ্প বের করে দিচ্ছে। এবং এইটা যদি একটা পর্যায়ে থাকে তো ভালো, যদি এটা একদম এক্সট্রিম পর্যায়ে যায় তখন তার জন্য ক্ষতিকর। তা আরেকটা যে তাপ পীড়ন যে হচ্ছে, এই সময় তার কি রেসপন্স, কি কি হইতে পারে? ওর শরীরের মধ্যে যে তাপমাত্রা আছে সেই লস করে, শরীর থেকে বের করে দেয়। এইটা থেকে যদি তাপ উৎপাদনটা বেশি হয়ে যায়, তখনই কিন্তু শরীরের যে তাপমাত্রা এইটা বেড়ে যায়। এবং এই বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি মুরগি দিনের বেলা কিন্তু অস্বস্তি, যে পেন্টিং করতেছে অস্বস্তি বোধ করে, এবং দিনের বেলা তার অ্যাক্টিভিটি কমে যায়। এই জন্য সে তার দিনের বেলা খাওয়া যখন খায় না, তখন এইটাকে সে ফুলফিল করে রাত্রেবেলা। এবং যখন দিনের বেলা খাওয়া কমে যাবে, হ্যাঁ, এবং ফিড কনজাম্পশন, ডাইজেশন ইনক্রিজেস, অর্থাৎ যেটাকে ডাইজেশন, হজম বলে, এইটা যখন হবে তার শরীরের টেম্পারেচার বেড়ে যাবে। এবং শরীরের টেম্পারেচার বেড়ে গেলেই তার শরীরের টেম্পারেচারকে মেকআপ দেওয়ার জন্য সে খাদ্য গ্রহণ কমায় দেয়। এবং একটু আগে বলছিলাম যে মুরগির পানি গ্রহণের মাত্রা ডাবল, এখানে দেখা যাচ্ছে 1.2 থেকে 3.2 টাইমস, অর্থাৎ প্রায় 3 গুণ, কখনো কখনো 3 গুণ বেশি পানি পান করে, আর যার কারণে লিটারটা ভিজে যায়। এবং যখন সে খাদ্য গ্রহণ কমাই দেবে, তখনই কিন্তু একটু আগে যেটা বলছিলাম যে তার উৎপাদন সবই কমে যাবে। এবং এক্সেল কোয়ালিটি, অনেক সময় ডিমের খোসা, আমরা প্রায় শুনি যে ডিমের খোসা পাতলা হচ্ছে। তা যখন ফিড গ্রহণ কমে দেবে, ফিড ইনটেক যখন কমে দেবে, স্বাভাবিক ওর মধ্যে যে ক্যালসিয়াম আছে, এই ক্যালসিয়াম সোর্সটা সে পাবে না। এটা একটা কারণ, কিন্তু শুধুমাত্র খাদ্য গ্রহণ কমে গেছে এই জন্যই যে ডিমের খোসা পাতলা হচ্ছে তা না। তখন ওই যে পেন্টিং করতেছে, শ্বাসনালী অহরহ দেখা যাচ্ছে যে সে পেন্টিং করতেছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। যখন বেশি জোরে শ্বাস নেয়, তখন তার ভিতরে যে কার্বন ডাই অক্সাইড, এটা দ্রুত এটা বের হয়ে যায় অধিক পরিমাণে, এবং ব্লাডের মধ্যে এটা ক্ষার হয়ে যায়, অর্থাৎ অ্যালকালাইন অধিক হয়ে যায়। নেক্সট, যখন অ্যালকালাইন অর্থাৎ ক্ষারীয় রক্ত যখন বেশি ক্ষারীয় হয়ে যাবে, তখন ক্যালসিয়াম তার যে প্রজনন সিস্টেমের মধ্যে এই ক্যালসিয়াম দ্রুত যাবে না, কম যাবে। আর যেটা সেল ফর্মেশন অর্থাৎ খোসা গঠনে কার্যকরী ভূমিকা পালন করে, সেটা এই কার্বন ডাই অক্সাইড যখন বের হয়ে যাবে, অর্থাৎ ক্ষারীয় হয়ে যাবে রক্ত, তখন ক্যালসিয়াম পরিবহনে বাধাগ্রস্ত হবে, এবং তখনই ডিমের মধ্যে পাতলা খোসা হবে। এবং এই শরীরকে সে ঠান্ডা রাখার জন্য তার যে শ্বাস প্রশ্বাস, আমরা দেখি নরমাল সময় যে একটা টেম্পারেচার কমফোর্ট জোন, একটু আগে বললাম 18 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড, এর থেকে একটু যদি বেশি হয় তখন সে পেন্টিং করে। কিন্তু এর থেকে বেশি অর্থাৎ 32 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশিও যখন হয়ে যাবে, তখন পেন্টিংটা 10 টাইমস অর্থাৎ 10 গুণ বেড়ে যাবে। আর এই সময় তার রক্ত চলাচল অর্থাৎ চামড়া, তারপরে মাসলে, আমরা যেটা ঝুঁটি বলি, মাথার মধ্যে ওয়াটল আছে, এগুলোর মধ্যে রক্ত প্রবাহিত এরকম বেড়ে যাবে, আর 2 থেকে 4 গুণ বেড়ে যাবে। আর আসল যেগুলো লিভার, ইন্টেস্টাইন, কিডনি, এগুলোতে রক্ত প্রবাহ কমে যাবে। আর তখন সে কি করবে? নরমালি এই সময় বার্ড ওই পানির পাত্র যেগুলো আছে, খুব পানির পাত্রের কাছে চলে যাবে এবং শুয়ে পড়বে। সেই এই হট ওয়েদারের মধ্যে সে নিজেকে কিভাবে খাপ খাওয়ানোর চেষ্টা করবে? যখন টেম্পারেচার অনেক বেশি হবে, এবং আমাদের দেশে যেটা আর্দ্রতা বলে, এই আর্দ্রতা, হিউমিডিটি যখন বেশি হয়ে যাবে, তখনই কিন্তু মুরগি একসাথে দুইটা অর্থাৎ কম্বিনেশন হবে, তখন মুরগি বেশি মারা যাবে। এবং উপকূলীয় অঞ্চলে এই ঘটনাটা বেশি হয়। দেখা যায় যে ওই সময় বিশেষ করে জুন, জুলাই, আগস্ট
কখনো কখনো সেপ্টেম্বরে, এখন লিঙ্গারিং হচ্ছে, এই সময় কিন্তু আমাদের মুরগি গরু বলেন যেটা বলেন এই সময় স্ট্রেস কন্ডিশনে বেশি থাকে। এখানে একটা চার্ট দেওয়া আছে যে একটু আগে বললাম যে 18 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড এটা হচ্ছে কাম্য তাপমাত্রা, তারপর 26 থেকে 30 এটা তার জন্য মোটামুটি চলে। আর 30 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তখন কিন্তু সে আর নিজেকে খাপ খাওয়াইতে পারে না, এবং 30 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে তার জন্য বেঁচে থাকাটা কঠিন হয়ে যায়। আমরা তাহলে কি করব? এই হিট স্ট্রেস থেকে, তাপপীড়ন থেকে বাঁচার জন্য কিছু ব্যবস্থা আমাদের নিতে হবে। বিশেষ করে ঘরের মধ্যে, যেটা আগেই বলছি আমি, যে ঠান্ডা বাতাস প্রবাহিত করতে হবে। অনেক ফার্মে দেখবেন যে আশেপাশে গাছ লাগানো আছে, টিনের চালে গাছ লাগানো আছে। আবার অনেক ফার্ম আছে দেখা যাবে যে ওই ছাদটা খুব নিচে, অর্থাৎ 7 ফিট, দেখা যায় কোনো কোনো ফার্ম আছে যে 6 ফিট উপরে, 6.5 ফিট উপরে ছাদ আছে। আর যখন প্রচন্ড রোদ, ওখানে কোনো সিলিং এর ব্যবস্থা নেই, তার সিলিং না থাকার কারণে প্রচন্ড রোদে গরম একদম সরাসরি বার্ডের মধ্যে লাগতেছে। যখন 30 বা 35 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, তখন আপনি টিনের চালে হাত দিয়ে দেখবেন ওইটা কিন্তু 32 বা 35 না, 60 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে। এইটা হচ্ছে গবেষণা, যে 60 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচার 1 ফিট নিচে মুরগি, যারা লেয়ার, একদিন গেলাম এক ফার্মের মধ্যে দেখলাম যে লেয়ার মুরগি, যে পিরামিড খাঁচা, দেখা যাচ্ছে 1 ফিট উপরে ছাদ, পিরামিডটা যেখানে শেষ হয়েছে 1 ফিট উপরে ছাদ, অর্থাৎ সরাসরি কিন্তু হিটটা মুরগির গায়ের মধ্যে লাগতেছে, এবং তার প্রোডাকশনে কিন্তু এখানে কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এই জন্য এই সময় শুধুমাত্র আমরা যদি চিন্তা করি যে শুধু গাছ লাগালাম তা না, এর সাথে আমার ইনসুলেশন থাকতে হবে, অর্থাৎ ছাদের নিচে, টিনের নিচে আমরা বেড়া দিতে পারি। আবার কখনো কখনো অনেকে যেটা করে যে ছালার বস্তা ভিজায় টিনের উপরে দিয়ে দেয়, অর্থাৎ একটু ঠান্ডা রাখার জন্য। এই প্রচন্ড গরমের মধ্যে যদি আমি শুধু ফ্যান চালাই, শুধু ফ্যান, প্রচন্ড গরম, এইটা কিন্তু ফ্যানটা আরো মুরগির জন্য খারাপ হবে, কারণ গরম বাতাস ওর মধ্যে সার্কুলেট হতে থাকে ঘরের মধ্যে, এটা কিন্তু বের হবে না। যখন আমি একটা মোটামুটি মিনিমাইজ করব, যে উপরে ছালার বস্তা দিব, অথবা পরবর্তীতে আসে এটা আমরা স্লাইডে দেখব যে ফগিং করব, পানি ছিটাবো, আর কুয়াশার মতো পানি যদি দিতে থাকি, এর দ্বারা কি হবে? মুরগি কিন্তু স্বস্তিতে থাকবে, এবং তখন কিন্তু দেখবে যে আমি ফ্যান চালালে এটা কাজে লাগবে। যখন প্রচন্ড গরম, তখন এই যে একটু আগে বলছি যে পানি ছিটাবো আমরা, আর এরকম প্যাক কুলিং সিস্টেম যদি আমাদের ওপেন হাউস অর্থাৎ যেভাবে করি, সেটাতে একটু কষ্টকর যারা আমরা আসি, এই জন্য আমরা চেষ্টা করব এইগুলো ফলো করার জন্য। আর এই গরম অবস্থায় যখন আপনার এই সিস্টেম করব, প্যাক কুলিং সিস্টেম, অথবা উপরে পানি ছিটাবো, এর দ্বারা টেম্পারেচার 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যাবে। আর এই সময় আরেকটা জিনিস করব যে ফিড উইথড্র করব, অর্থাৎ সকাল 9টা থেকে বিকাল 4:30টার মধ্যে আমরা নরমালি ফিড দেওয়ার চেষ্টা করব না। এই সময় গরম, কারণ আমরা জানি যে খাবারের 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যে কিন্তু ডাইজেশন হয়। ডাইজেশন যখন হয় তখন তার টেম্পারেচার অনেক বেড়ে যায়, তখন সে অস্বস্তি বোধ করে। এই জন্য অনেক খামারি আছে ভাইরা দেখা যায় 9টা বা 10টার সময় খাবার দেয়, ঠিক 2টা বা 3টার সময় প্রচন্ড গরম, তখন কিন্তু আবার ডাইজেশন হবে, আরো বেশি গরম লাগে। এই জন্য চেষ্টা করবো এই সময় খাবারটা একটু মিনিমাইজ করার জন্য। লেয়ারের ক্ষেত্রে একই, দিনের বেলা পারতপক্ষে খাবার না দিয়ে রাতের বেলা একটু প্র্যাকটিস করব, আর দিনের বেলা যদি খাইতে দিতে হয় সেটা ভোরবেলা। নেক্সট, এখন যদি খাদ্য উইথড্র করি, সেই ক্ষেত্রে যদি বায়োসিকিউরিটি আমার না থাকে, অর্থাৎ বায়োসিকিউরিটি কি জিনিস, আমরা তো মোটামুটি যৌব নিরাপত্তা পড়ছি, ওইখানে ফুটপাত দেওয়া আছে, অনেক ফার্মে কিন্তু ফুটপাত নেই। নেক্সট, তারপরে স্প্রে করা হয় না। লেয়ার ফার্মে সামনে শীতের সিজন আসতেছে, ওখানে দেখা যাচ্ছে যে লেয়ার ফার্মে স্প্রে করার কোনো সুযোগ নেই। আমরা সবাই জানি বার্ড ফ্লু বলে, সামনে শীতের সময় এটা প্রকোপ থাকে। নরমালি এইটা তো আমরা স্প্রে করবো শুধু শীতের না, সব সময়ের জন্য স্প্রে করবো রোগ জীবাণু হাত থেকে বাঁচার জন্য। ঘরের মধ্যে যে ঝুল আছে, এই ঝুলগুলো পরিষ্কার করার চেষ্টা করবো। দেখা যাচ্ছে নেট লাগানো আছে, ডাবল নেট ফার্মের মধ্যে, অর্থাৎ অনেক লেয়ার মুরগির ফার্মে দেখা যায় চড়ুই পাখি ঢোকে, কবুতর ঢোকে, এরা কিন্তু জীবাণু সরাসরি বহন করে। অনেক ফার্মে দেখছি যে সবই ঠিক আছে, কিন্তু এটা সে পালন করতেছে না। এই জন্য নেট ফুটা থাকলে নেট বন্ধ করে দেব,
দরকার জাল দিয়ে দিই চতুর্দিকে, যাতে কোনো পাখি ঢুকতে না পারে, এবং পাখি কিন্তু ক্যারিয়ার হিসেবে কাজ করে রোগ জীবাণু। আর পানি যেটা চেষ্টা করবো ঠান্ডা পানি খাওয়ানোর জন্য, এটা যদি 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এটা খুব ভালো। আর গরম পানি আমরা যারা ট্যাঙ্কি ইউজ করি, তার এই ট্যাঙ্কিটা যদি ছাদের নিচে হয় আর পাইপগুলো যদি মাটির নিচে হয়, তাহলে কিন্তু পানি ঠান্ডা থাকবে আর এটা মুরগির জন্য উপকার হবে। নেক্সট, এখানে কিছু ব্যবস্থাপনা আছে, এটা আমরা মোটামুটি সবাই জানি, এটা আর বললাম না, সময় সংক্ষিপ্ত। নেক্সট চলে যাই। তারপরে আর এই ক্ষেত্রে এর আগে যেটা বলছি, 4টা জিনিস আমরা খেয়াল রাখবো। একটা হচ্ছে কুলিং করার চেষ্টা করব, আর ফিট উইথড্রল করব গরমের সময়। নেক্সট, আর ঠান্ডা পানি খাওয়ানোর চেষ্টা করবো। আর আমাদের জন্য ফিড মেকার যারা আছে, অনেক সময় আপনারা বলেন যে গরমের সময় তো আমরা অনেক ব্যবস্থাপনা করতেছি, তা আপনারা কি করেন? এই 4 নম্বর পয়েন্টটা আমাদের জন্য, অর্থাৎ আমরা সামার ফিড আলাদা আছে, সেই সামার ফিডে যা যা করণীয় আমরা কিন্তু তাই করি, আর বাদ বাকি সবগুলোই কিন্তু আপনাদের উপরে নির্ভর করবে। আপনারা আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ এই সময় অন্ততপক্ষে প্রোডাকশন কমবে না। বিশেষ করে যারা অনেকে গরু পালে তারা বলে আমাদের জন্য কি ব্যাপার, আমাদের কোনো অ্যাডভাইস নেই। যারা গরু লালন পালন করে তাদের জন্য দেখা যাচ্ছে, যদি আমি ওই যে একটু আগে বললাম পানি যদি ছিটায় দিই তাহলে, আর যদি গরুকে ঠান্ডার মধ্যে রাখি, ওভার ক্রাউডিং, অর্থাৎ যতটুকু জায়গা রাখবে তার থেকে দেখা যায় এক জায়গার মধ্যে 2টা গরু রাখছে, এর কারণে কিন্তু গরম বোধ হবে। তো যখন ঠান্ডা পরিবেশে রাখবো 11%, গবেষণা আছে যে 11% মিল্ক প্রোডাকশন বেড়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ, যাতে আমরাও চেষ্টা করি এআইটি ফিডমিল সবসময় আমাদের কোয়ালিটি যাতে ঠিক থাকে, এই জন্য এটার ব্যাপারে কোনো আপোষ নেই। আর আপনারাও আপনাদের তরফ থেকে তো করতেছেন, এটাকে যাতে আরো শক্তিশালী হয়, এই জন্য আমরা চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান। আসসালামু আলাইকুম। এগুলো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট এআইটি কর্তৃক আয়োজিত বিরাট পরিবেশক সম্মেলন 2015-এর সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরিবেশক ভাইরা, সর্বপ্রথম আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে একটা বিষয় বলবো যে আপনারা যারা পরিবেশক আছেন, আমার মতো আপনারা এই ফিল্ডটা করছেন কিনা। আমি কর্তৃপক্ষের কাছে আমি সবার তরফ থেকে একটা জিনিস বলতে যাচ্ছি যে সাপোজ ফিডের দাম আপনার এমআরপি করছেন 1200 টাকা, তো তারপরে কি করছেন, ফিডের রেট বস্তা প্রতি 50 টাকা বাড়ছে, আপনারা আমরা তারপর অনলাইন 50 টাকায় বাড়িয়ে দিচ্ছি অনলাইন করার সময়, এবং আমরা আমাদের ফার্মারদের ক্ষেত্রে ওই বস্তায় 50 টাকা আমরা বৃদ্ধি করে দিচ্ছি। আমরা কিন্তু 50+ বৃদ্ধি করছি না। পক্ষান্তরে দেখা যাচ্ছে এইভাবে ফিডের রেট 1200-1400 টাকা থেকে 2000-2200 টাকা চলে আসছে। আমাদের ইনভেস্ট এইভাবে বাড়ছে, বাট প্রফিট মার্জিনটা সেই 1200 টাকায় থেকে গেছে। তা আমরা আলটিমেটলি দেখা যাচ্ছে আমাদের প্রফিটটা 50% বর্তমানে কমে আসছে। তো আমি আহ্বান করবো, আমি আইটি ফিডের সাথে ব্যবসায় জড়িত আছি 4 বছর যাবত। এর আগে অন্য একটা ফিডের সাথে জড়িত ছিলাম। তো সেখানে যে সিস্টেমটা ছিল কমিশন, এমআরপির উপর কমিশন 5%, 6%, 5.5%। তো এতে কি হচ্ছে, 50 টাকা যে সময় এমআরপির উপর আপনারা বৃদ্ধি করছেন র মেটেরিয়াল ইনক্রিজ হওয়ার কারণে, তো আমরা 50 টাকার উপরে যারা ডিলার আছে তারা 5%, 6% কমিশন পাচ্ছে। আবার যেসব ফিড দাম কমছে আনুপাতিক হারে আমরা ওই 5% বা 6% আমাদের থেকে লভ্যাংশ থেকে কমে যাচ্ছে। তো এই বিষয়টা আমি কর্তৃপক্ষের কাছে আহ্বান করছি, বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন, আমরা যারা ডিলার আছি তারা যেন ব্যবসায়িকভাবে আর্থিক ক্ষতি না হয়। এবারে এআইটি ফিডের কিছু দুর্নাম করবো আমি। দুর্নামটা এমন যে এআইটি ফিডের কিছু মিষ্টি ত্রুটি আছে। ত্রুটিগুলো এমন যে এআইটি ফিডের যে পারবার বা ডাস্টের যে প্রবলেমটা আমরা বিগত সময় দেখছি ব্যাপক আকার ধারণ করছিল, যাই আলহামদুলিল্লাহ এখন একটু উন্নতি হয়েছে। তা আশা করব বিগত পিরিয়ডে আমাদের যে তিক্ত অভিজ্ঞতা আছে এগুলো সম্বন্ধে যেন আমরা না হই, যে কারণে আপনারা থাকেন টপ লেভেলে, আমরা মধ্যস্থতা থাকি। আমরা মিডল পর্যায়ে থেকে যতটুকু প্রবলেম ফেস করি আপনারা মনে হয় না অতটা পারেন, খুব বেশি ডিলারদের পক্ষ থেকে আপনারা ফোন পান। আমরা বাধ্য মাঝে মধ্যে খামারদেরকে বলি যে আপনারা বস্তার গিয়ে নাম্বার আছে ওনাদেরকে ফোন করে একটু বলেন। তা আমরা আশা করবো যেন এই পারবার প্রবলেমটা না থাকে, এবং আমাদের এআইটি ফিডের চিরাচরিত একটা প্রবলেম মুরগির পায়খানাটা কমানো থাকে। পায়খানায় অতিরিক্ত পরিমাণে পানি আসে, যে কারণে মেডিসিন কস্ট আমাদের অনেক বেড়ে যায়। তো এই বিষয়টা আমি কর্তৃপক্ষের কাছে আহ্বান করবো যে আমরা যারা
ডিলার আছে আমরা যেন ব্যবসায়ী মানে ক্ষতির সম্মুখীন না হই, কারণ এটা হচ্ছে একটা ব্যবসা। তো ব্যবসার ক্ষেত্রে যদি খামাররা যদি তার মুরগি উৎপাদন ক্ষেত্রে অতিরিক্ত টাকা ইনভেস্ট করি বলে মেডিসিন পারপাস, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবসায়িকভাবে যে খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই চাপটা আমাদের উপর চলে আসে। আমরা আপনাদের কাছ থেকে আমাদের রোহনায় বলছিলেন যে গাড়ি বাড়ি দেন না বা ভালো দামি গাড়ি কি বিদেশে যাওয়ার টিকিট, আসলে আমরা এগুলো কিন্তু চাই না। আমরা চাই আপনাদের সাথে ব্যবসা করে 2 বেলা 2 ঘন্টা যেন হালালভাবে খেতে পারি, এইটুকু নিষ্ঠাটা চাই। তো এই বিষয়ে কর্তৃপক্ষগুলো খেয়াল রাখার জন্য আহ্বান করছি। আর আমি সাতক্ষীরা জেলারই সদরের একজন ডিলার। তো আমাদের সাতক্ষীরায় অনেক কোম্পানি থেকে বাংলাদেশে মানে ডিলাররা প্রথম স্থান অধিকার করে। সেই হিসাব করে আমাদের ইআইটি সাতক্ষীরা জেলা অনেক অনেক পিছায় আছে। তা আমি সাতক্ষীরা জেলার জন্য একজন ভালো ডিবিএম ডাক্তার চাই, কারণ আমাদের সাতক্ষীরা জেলা পোল্ট্রি বলেন, লেয়ার বলেন, মাছ বলেন, গরু বলেন, এদিক দিয়ে অনেক আগায়, অথচ ইআইটি আমাদের সাতক্ষীরা জেলার দিকে সেইভাবে দৃষ্টি করেননি। তবে আহ্বান করবো উনি যেন স্পেশালি সাতক্ষীরার জন্য আরেকটা বিষয়, অনেক কোম্পানি সাতক্ষীরাতে স্পেশাল সাতক্ষীরার জন্য ডিপো দিতেছে, সাতক্ষীরার জন্য মার্কেটিং অফিসার, সাতক্ষীরার জন্য একজন ডাক্তার দিয়ে রাখছে। তা আমি আহ্বান করবো ইআইটি কর্তৃপক্ষের কাছে যারা আমাদের সাতক্ষীরা জেলার জন্য মিনিমাম একটা ডিবিএম ডাক্তার দেন, শুধুমাত্র সাতক্ষীরা জেলার জন্য, যার অবস্থান হবে সাতক্ষীরা মানে তার স্টেশন হবে সাতক্ষীরা জেলা। উনি ওখান থেকে অন্য অন্য ডিস্ট্রিক্টগুলো দেখলে আমাদের আপত্তি থাকবে না। আমি ইআইটি ফিট নেওয়ার আগে ছোট্ট একটা ইআইটি ফিট ডিলারশিপ নেওয়ার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কথা বলবো। আমি ইআইটি ফিট ডিলারশিপ নেওয়ার আগে অন্য ফিট চালাইতাম। তো আমার এক ফ্রেন্ড আছে হাই স্কুল কলেজ লেভেলে, তো ও পরবর্তীতে ঢাকাতে চলে আসে ভার্সিটিতে, আমি যশোরে পড়াশোনা করছি। তো ও আমার কিন্তু যাওয়া আসা করে, ও এখন সাতক্ষীরা সেটেল। তা একদিন হঠাৎ করে ও আমার ঘরে ইআইটি ফিট দেখছে। তো ও আমার বললো, দোস্ত তুমি একটা ভালো কাজ করছো। আমি বললাম কেন? বললো তুমি এমন একটা ফিট নিছো যে ওর এক ফ্রেন্ড সার্কেল তারা হচ্ছে র মেটেরিয়াল সাপ্লায়ার। তা সে আমাকে বলছে তুমি একটা ভালো কাজ করছো, কারণ ইআইটি এমন একটা কোম্পানি যারা বাজারের থেকে র মেটেরিয়াল কেনার ক্ষেত্রে বাজারে যেটা থাকে তার সেরাটাই নেয়। তো তার কথাটা শোনার পর আমাকে খুবই ভালো লাগছিল, বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি একটা আমার স্টুডেন্ট লাইফের কথা বলবো। আমি বিএনসিসির সাথে জড়িত ছিলাম এবং বিএনসির সর্বোচ্চ র্যাঙ্ক সিইও র্যাঙ্কধারী ছিলাম। তো একদিন আমাদের ক্যাম্প হচ্ছে সম্ভবত মৌলভীবাজার ডিস্ট্রিক্টের শমশেরনগর, যেটা ছিল একটা পরিতাত্ত্বিক এয়ারবেস। তো আমাদের একটাই ছিল যে আমাদের স্যাররা বলতেন যে হাউ ইজি ইউর মোরাল, আমরা আনসার করতাম অ্যাজ আই অ্যাজ এ স্কাই। তা আমাদের ব্যবসাটা এমন পর্যায়ে দাঁড়াইছে, তো একদিন ওর মধ্যে আমাদের সেই সময় একটা চা বাগান ডানকা টি এস্টেট, সম্ভবত ওটা বাংলাদেশের ওই সময় সর্ববৃহৎ টি এস্টেট ছিল। তা আমাদের এই চা বাগানটা পুরো ভিজিট করে আমরা হাঁটতে 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 যে সময় ক্যাম্পে ফিরলাম, সে সময় আমাদের যে এক পাশে আগাই যাবো সেই ক্ষমতা ছিল মধ্যে হাত দিয়ে পাটা ওঠাই সামনে অগ্রসর হয়। যাক আমরা যথারীতি ডিফেন্সের নিয়মে আমরা ডিসিপ্লিন ভাবে দাঁড়াই গেলাম। দাঁড়ানোর পর আমাদেরকে একই প্রশ্ন, হাউ ইজ এ মোরাল। তারপর বলছিলাম স্যার অ্যাজ হাই অ্যাজ এ স্কাই, মানে নিঃশ্বাস করে নিতে পারছিলাম না। তা আমাদের বর্তমান ব্যবসার যে অবস্থা, যে এই ফিল্ডের সাথে ব্যবসা করতে যে অবস্থা ঠিক তেমনই। ভাই আপনার ব্যবসা কেমন যাচ্ছে বলতে আলহামদুলিল্লাহ, কিন্তু ব্যাখ্যা বলতে গেলে বলতে পারছি ওই অ্যাজ হাই অ্যাজ এ স্কাই এর মতোই। কারণ আমাদের বর্তমানে বাংলাদেশে দেখেন বাচ্চা প্রোডাকশন যথেষ্ট পরিমাণে বেড়ে যাচ্ছে। বাচ্চাগুলো বিদেশে তো রপ্তানি করা হচ্ছে না, বাচ্চাগুলো আমাদের দেশে আমাদের খামারিরা প্রতিপালন করছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক যে সুযোগটা আছে, যে আপনার যদি চাহিদা কমে যায় যোগান বেড়ে যায়, আপনার দ্রব্যমূল্যের নিম্নগতি, এবং চাহিদা যদি বাড়ে যোগান যদি কমে তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তা আমাদের বাংলাদেশের অবস্থা পোল্ট্রি এত পরিমাণে উৎপাদন হচ্ছে যে আমরা নিজেরা যদি প্রতিনিয়ত এটাকে 3 বেলা না খাই তো আমাদের মুরগি সেল হবে না বর্তমানে যে অবস্থা। তা আমি বর্তমানে এখানে প্রিন্ট মিডিয়া উপস্থিত আছে, আমাদের ইআইটি কর্তৃপক্ষ আছে, এদের কাছে আহ্বান করবো আমাদের এই মাংসটাকে শুধুমাত্র মাংস হিসেবে ব্যবহার না করে, যেরকম গোস্ত মেহমান আসছে একটা মুরগি নিয়ে আসবে এইটা না করে এটাকে আরো বহুবিধ বাড়ানো যায় কিনা। বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন মানে রেস্টুরেন্টে মুরগিটাকে আরো অন্যভাবে, যেমন আলুর ব্যবহার যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেইভাবে আমাদের এই মুরগিটাকে মুরগির মাংসের ব্যবহার বৃদ্ধি করা যায় কিনা এবং এটাকে দেশের বাইরে রপ্তানি করা যায় কিনা, আমি আহ্বান করছি।
এবং আমাদের একটা হিন্দি ছবি দেখছিলাম, সেখানে একটা গ্রামে ডিসি লাইন নিয়ে যায়, যাওয়ার পর সেখানে সঙ্গে বলছি, হয়তো অনেকে দেখছেন মুম্বাই সে আমরা দোস্ত, ওখানে স্লো মানে একটা ছবি দেখে, ছবিতে এক ব্যক্তি রয়েছে, সে তার কাজটা অনুকরণ করা, সে কি অনুকরণ করলো, ছবি থেকে স্লো মোশনে কাজটা অনুকরণ করছে। তো একবার আগুন লাগছে, আগুন লাগাবার কি করছে, ওকে বলা হচ্ছে পানি নিয়ে এসো, স্লো মোশনে পানি নিয়ে আসতে যাচ্ছে, আবার স্লো মোশনে পানি নিয়ে ব্যাক করছে, এই দেখছে বাড়ি একদম সেখানে লেভেলে সমতা লেগে যায়। তো বলছে যে ভাই এখানে বাড়িতে আগুন লাগছিল না, হ্যাঁ সে তো শেষ হয়ে গেছে। আমাদের কর্তৃপক্ষের কাছে যদি আমরা কোনো একটা আবেদন জানাই, ঠিক এমনই হয় যে ডিসিশন নিতে 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 এমন অবস্থা হয়ে যায়, তো শেষ পর্যন্ত আমাদের আর ওই অবস্থা হয়ে যায়। তো আমি বলবো যে আমাদের বস্তার মানটা একটু উন্নত করাতে, আমি যখন প্রথমে আসছিলাম সে সময় বস্তার মানটা খুবই খারাপ ছিল, পরে আলহামদুলিল্লাহ একটু ভালো করছে, এবং আপনার কাছে বর্ষার সময় ভিতরে একটা পলি দেওয়ার জন্য আমি আহ্বান করছি। তো সর্বশেষে যে কথাটা বলতে চাই, আসলে আমি যে সময় ফিট ব্যবসা শুরু করেছিলাম, আমার ফিট সেল ছিল খুবই কম, 50 টনের মতো, 50 মেট্রিক টন ফিট সেল করতাম। তো ইয়াটির সাথে ব্যবসা শুরু করার পরে আলহামদুলিল্লাহ সেই সেলটা আমার গত বছরে 214 মেট্রিক টন পর্যন্ত আমি আল্লাহর রহমতে এবং ইয়াটি কর্তৃপক্ষের সহযোগিতায় নিয়ে যেতে পারছিলাম। মাত্র ফিটের মানের সমস্যার কারণে এটা কমে গেছে, ইনশাআল্লাহ আবারও বেড়ে যাচ্ছে এবং যাবে। তো আমি একটা কথা গর্বের সাথে বলতে চাই যে আমি আসলে ইয়াটির একজন গর্বিত ডিলার। তো আমি আশা করব যে উনি যদি আমাদেরকে বা আমাদের সাতক্ষীরা জেলার দিকে নজর দেন, তো আমি ইয়াটিকে ইনশাআল্লাহ সাতক্ষীরা জেলার ভিতরে 1 নম্বর ফিল্ড হিসেবে নিয়ে যাব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এবং বিভিন্ন অঞ্চল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসছি সেই বগুড়ার ঐতিহাসিক মস্তানগড়ের পাদদেশ থেকে। আমি দুটো বিষয়ের কথা বলবো। একটা প্রথমে হচ্ছে খাদ্য মান। আমি প্রথমে 1914 সালের 1 জানুয়ারি এই টিফিনের বিক্রি আরম্ভ করব। প্রথমে মান ভালো হওয়ার কারণে আমি অল্প অনেক বিস্তার লাভ করতে পেরেছি। ইদানিং আসে মনে হচ্ছে ফিটের মান একটু কমে গেছে। এই দিকে কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ করবো নজর দেওয়ার জন্য। আর দ্বিতীয় হচ্ছে জাস্ট খুব কম্পিটিশনের মধ্যে ব্যবসা করতে হয় আমার এলাকায়, অন্য এলাকায় কি হয় জানি না। বিশেষ করে কয়েকটা ব্র্যান্ডের ফিড আমার এলাকায়, এদের সঙ্গে যুদ্ধ করে ব্যবসা করতে হয়। আমাদের যে কোম্পানির যে সুযোগ সুবিধা, পরিবহন, মাসিক, বার্ষিক সব উন্নয়ন যে ইনসেন্টিভ এগুলো ওদের তুলনায় অনেক কম। বিধায় আমাদের জন্য পেরেশানি হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। আমার আশাবাদ এলে আমি উন্নত করছি আমার জীবন যতদিন আল্লাহকে এই টিফিক ব্যবসা করা, এই পরিবার সঙ্গে থেকে ব্যবসা করতে আশা করি কর্তৃপক্ষের কাছে আমাদের বাংলাদেশের যারা ডিলার আছে সবাই এই ক্ষেত্রে মজুদ করার জন্য কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি তো বক্তব্য দিতে পারি না, তারপরেও আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি আজ 5 বছর আগে ইআইটি ফিডের সঙ্গে যুক্ত। তার পূর্বে বেশ কয়েকটা কোম্পানির ফিডটা নিয়েছি। ফিড নেওয়ার পরে আমি ব্যবহার করছি। আমি প্রথমে কিন্তু একজন খামারি, লেয়ার খামারি। আমার 20,000 লেয়ার বার্ডস আছে। আমি অন্য ফিডের সাথে জড়িত থাকার কারণে, যেমন কোয়ালিটি ফিড, জেসন ফিড, নিউ হোপ ফিড, এই ফিডগুলো নিয়ে আমি আমার খামারে ব্যবহার করতাম। তারপরে আমি ইআইটি ফিডের সুনাম শুনে ইআইটি ফিডটা নিলাম। নেওয়ার পরে ইআইটি ফিড আমার খামারে ব্যবহার করার পরে আমি সায়েন্স ল্যাবরেটরিতে বেশ 5টা ফিড একসঙ্গে টেস্টে পাঠাই। দেখা যায় যে ইআইটি কর্তৃপক্ষ যে বস্তার গায়ের উপরে যে মানে ওদের ওয়াদাকৃত যে মানে পার্সেন্টেজ দিয়েছে যে আমাদের এই ফিডের এই গুণগত মান আছে, তো ইআইটিটাতে দেখলাম যে ওনারা বস্তার উপরে যা লিখছে তা সঠিক আছে, এবং বাকি অন্যান্য ফিডের দেখলাম প্রত্যেকটারই পার্সেন্টেজ কম। তখন আমার ইআইটির প্রতি একটা আস্থা বেশি চলে আসলো যে যদিও এটা ট্রাস্টি প্রতিষ্ঠানের,
ফিট, তারপরেও আমার আরো বেশি আস্থা এসে গেল যে ওনারা যা বলছে, যা কমিটমেন্ট করছে সেই অনুযায়ী ফিটটা তৈরি করছে। তখন থেকে আমি ইআইটিটাকে আমার নিজের ফিট হিসাবে গ্রহণ করলাম এবং আমি পাশাপাশি আমার খামারিদেরকেও বললাম যে দেখো তোমরা ইআইটি ফিটটা নাও। যেমন ইআইটি ফিটের প্রশংসা আরো করা যায়, কিন্তু পাশাপাশি ইআইটি ফিটের কিছু একটা ফিটের কোম্পানির কর্মকর্তাদের একটু মানে আমাদের উপরে একটু অন্যায় করতেছে বলে আমি মনে করি। সেটা হলো যে বাংলাদেশের অন্যান্য ফিডের কোম্পানিরা যেভাবে ইনসেনটিভ, কমিশন, ইয়ারলি ইনসেনটিভ দিচ্ছে, ইআইটি ফিড আমাদেরকে সেই পরিমাণে দেয় না। আমি বারবার ইআইটি ফিডের কর্মকর্তাদের সাথে কথা বলছি, ওনারা বলছে যে দেখেন আপনাদের তো দেয় তো ব্যাগের উপর থেকে, আমাদের এই ব্যাগের যে দাম বাড়ায় দিয়ে হয়তো আপনাদেরকে ইনসেনটিভ কমিশন বাড়ায়। তা আমি একটা কথা ওনাদেরকে কর্মকর্তা বিন্দুদেরকে জানাতে চাই যে আমি আসলে আমার বেসটা কিন্তু লেয়ার বেস। আমি পাবনা পশ্চিম অঞ্চলের ডিলার, আমার কিন্তু সেল সম্পূর্ণ লেয়ার, 200 টনের উপরে মান্থলি সেল সম্পূর্ণ লেয়ার। এখন আমাদের লেয়ারের এমআরপি দেওয়া আছে 1612 টাকা আটানা। আমরা কিন্তু বাজারের সাথে তাল মিলিয়ে 1612 টাকা আটানার পরিবর্তে আমরা একটু বেশি বিক্রি করতেছি। কি জন্য? কারণ আমাদের ইনসেনটিভটা একদম সীমিত। ওই ইনসেনটিভটা যাতে আমাদের অ্যাডজাস্ট হয় এই জন্য একটু বেশি আকারে বিক্রি করি। তো এখন আমরা ইআইটির কাছে বলতে চাচ্ছিলাম এইভাবে যে অন্যান্য কোম্পানি ফিডের দাম যেহেতু বাড়ায় দিয়ে একটু বাড়তি রেখে ডিলারদেরকে বাঁচাইছে। এখন আমি খামারি, ঠিক আছে, আমি ভালো প্রোডাক্ট চাই, আমার মুরগির জন্য, আমার বার্ড যেন ভালো থাকে এই জন্য আমি ভালো প্রোডাক্ট চাই, এটা ঠিক আছে। তো পাশাপাশি যখন আমি ব্যবসা করব, আমি তখন ডিলার লেভেলে দেখব, তখন তো আমার তো কিছুটা মুনাফা থাকার দরকার। এই জন্য আমি আইটি কর্তৃপক্ষের কাছে আবেদন করব যে আপনারা দেখেন যে এবারে যদি আপনারা মার্জিনটা মানে রেট অফ মার্জিনটা যদি একটু ইনক্রিজ করতে চান, সেই ক্ষেত্রে আমাদের মান্থলি ইনসেনটিভ এবং ইয়ারলি ইনসেনটিভটা একটু স্মরণ রাখবেন। কারণ আমরা কিন্তু আপনাদের ওভারটেক করেই আপনাদের এমআরপি রেটের চেয়ে বেশি বিক্রি করি। তো তাহলে আপনারা বলতেছেন যে আমাদের ফিডের মানটা খুব ভালো, এই কারণে আমরা কম রেটে মার্কেটে ছাড়ছি, এই জন্য আপনাদের ইনসেনটিভ কম, কমিশন কম। কিন্তু আমরা তো আপনাদের কথা শুনতে পারি না। আমাদের কিছু এই যে আমাদের লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে, সেই বিনিয়োগের কিছু মুনাফা আমাদের পকেটে উঠুক, এই কারণে কিন্তু আমরা আপনাদের কথা শুনি না। সেই কারণে আমরা একটু ইনভেস্ট করে বিক্রি করি। এখন যদি আপনারা ওই আমাদের মান্থলি ইনসেনটিভ বা ইয়ারলি ইনসেনটিভটা একটু মানে দেখার মতো রিল্যাক্স করে দেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তখন আমরা এই বাড়তি রেটে বিক্রি করব না। এখন এই বাড়তি রেটে বিক্রি করে আপনারা বলতে পারেন যে বাড়তি রেটে আপনারা বিক্রি করেন, সমস্যা নেই, কিন্তু সমস্যা তো এক জায়গায়, যে আমরা এমন একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছি, এমন একটা প্রতিষ্ঠানের ফিড বিক্রি করি যে যারা মুখে যা বলছে কাজে তাই করে। তাহলে আমাদেরও উচিত যে আমাদের কাস্টমারদের সঙ্গে মানে কমিটমেন্টটা ঠিক রাখা, যে না আমাদের কোম্পানি এই মার্জিনটা দিয়েছে, আমরা এইখান থেকে তোমাদের এতটুকু ছাড় দেব বা এতটুকু নিব। কিন্তু যখন আপনারা আমাদেরকে রিল্যাক্স করে না দেন, আপনাদের আমাদের মান্থলি ইয়ারলি ইনসেনটিভে যদি রিল্যাক্স করে না দেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ওয়াদাটা রাখতে পারি না। আর এই ওয়াদাটা না রাখার জন্য তো ব্যর্থতা আমাদের। এই জন্য আপনাদেরকে বলবো যে আমাদেরকে ইয়ারলি এবং মান্থলি ইনসেনটিভটা একটু রিল্যাক্স করেন, এটা আমাদের করজোরে দাবি। যেহেতু আমি লেয়ার খামারি, সেই হিসাবে এটা বলতেছি। কারণ অন্যান্য ইআইটির বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন প্রতিষ্ঠানে চলে গেছেন, তিনারা কিন্তু আমাদেরকে অনেক অফার করে। ওনারা ক্রেডিটের অফার করে, ভালো ভালো কমিশনের অফার করে, ভালো ইনসেনটিভের অফার করে, কিন্তু আমরা নেই না একটা কারণেই। আমি নেই না, আমার কথা বলতেছি, আমি নেই না একটা কারণেই, যে আপনাদেরকে বললাম যে ইনসেনটিভ এবং কমিশনটা একটু রিল্যাক্স করে দেন আমাদের জন্য, তাহলে সেই ক্ষেত্রে সুবিধা। কারণ আমি 200 টন সেল করি, আমি যদি অন্য কোম্পানিতে 200 টন সেল করতাম, তাহলে হয়তো বা তারা আমাকে অনেক কিছুই দিত, অনেক কিছু। আমি কিন্তু এখানে বেশি কিছু আশা করি না, চাই না যে ওনারা বাইরের কোম্পানি আমাকে গাড়ি দেওয়ার আশ্বাস দিচ্ছে বা আমাকে কিছু দেওয়ার আশ্বাস করছে, আমি এইগুলো চাই না। আমি শুধু কিন্তু আপনাদের কাছ থেকে এটাই চাচ্ছি, ইআইটি কর্তৃপক্ষের কাছে, যে আমাকে মান্থলি এবং ইয়ারলি আমাদেরকে সবাইকে ইনসেনটিভ কমিশনগুলো রিল্যাক্স করুন, আর ফিডের গুণগত মানটা সঠিক রাখার চিন্তা ভাবনা করুন। আরেকটা জিনিস, এই যে বস্তার, আমার ইতিপূর্বে আমার বড় ভাই বলে গেলেন যে বস্তার যে মানটা, আসলে বস্তার মানটা একদম খুবই লাজুক।
অন্যান্য কোম্পানি, আমি কয়েকটা কোম্পানি দেখেছি এত মানের বস্তা কিন্তু নাই। আপনাদের বস্তাটা যদি একটু জোরে মারে, লেবাররা যদি জোরে মারে, তাহলে বস্তাটা ফেটে যায়। আর ফেটে গেলে ভিতরে পলিব্যাগ দেওয়া থাকে না, ফেটে যাওয়ার কারণে কিন্তু বস্তার গুণগত মানও নষ্ট হতে থাকে। আপনারা যদি বা ডেট দিয়েছেন 1 মাস, এই 1 মাসের মধ্যে আমরা সেল করি, আমার প্রতি সপ্তাহে মাল শেষ হয়ে যায়, মাল থাকে না। তারপরেও মানে আমার যদি কোনো খামারি মানে 15-20 দিনকার জন্য ফিডটা নিয়ে যায়, তো এই ফিডের বস্তার কারণে কিন্তু ফিডের গুণগত মান খারাপ থাকে। এজন্য আপনারা বস্তার মানটা ভালো করবেন আর কি। আর আরেকটা হলো যে আপনারা যে ফিশ ফিডের যে আপনারা প্রোটিন ফিডটা যে ইয়ে করছেন আর কি, ওইটাকে আমরা আরেকটু রিল্যাক্স করতে চাচ্ছি। আপনাদের আমাদের ইনসেন্টিভ এবং কমিশনটা আরেকটু রিল্যাক্স করবেন। তার কারণ অন্যান্য কোম্পানি এই ফিডের রেটটা, মার্জিন রেটটা একদম কম রাখছে, আর আমাদের EIT ফিডের রেটটা কিন্তু একটু বেশি। এজন্য আমি চাচ্ছি যে এই ফিডের রেট এবং কমিশনটা একটু রিল্যাক্স করবেন আর কি। আমি এগুলো আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকের পরিবেশক সম্মেলন 2015 উপস্থিত মঞ্চে EIT কর্তৃপক্ষ এবং সারা বাংলাদেশের ডিলার, আসসালামু আলাইকুম। আমি আমার পরিবেশক মুক্তাগাছা থানায়। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, তাই আমি সংক্ষিপ্ত একটা কথা বলে শেষ করছি। EIT কর্তৃপক্ষের কাছে আমার কোনো দূরে একটা দৃষ্টি থাকবে, আজকের এই পরিবেশকদেরকে নিয়ে যে আজকে একটা সম্মেলনের আয়োজন করেছেন, এর জন্য ধন্যবাদ। এবং আমি EIT কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করব, ফিডের মান আরেকটু ভালো করবেন, ডিলারদের বিষয়ে একটু বিবেচনা করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের সভাপতি, সম্মানিত এক্সিকিউটিভ ডাইরেক্টর এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট এবং উপস্থিত উচ্চপদস্থ কর্মকর্তা এবং পরিবেশক ভাইরা, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত থাকতে পেরেছি। এই জন্য যদিও বলা হয়েছে আমি এখানে EITর পরিবেশক, অ্যাকচুয়ালি আমি পরিবেশনা করি না, আমি EITর ফিড বিক্রি করি না, খুব কম। কারণ আমার নিজস্ব খামারে আমি EITর ফিড ব্যবহার করি। দীর্ঘদিন প্রায় 18-19 বছর আমি লেয়ার খামারের সাথে জড়িত, এবং লেয়ার খামারের ফিড, এখন হয়তো আমার কথাটা মনে হবে যে আমি এখনো EITর CEO হিসেবেই বলছি, সত্যি কথা সবসময় সত্যিভাবেই বলতে হবে। বাজারে অনেক ফিড মিল আছে, আমি অনেক ফিড মিলের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে, কিন্তু ফিডের মধ্যে জাদু একটাই থাকে, সেটা হচ্ছে কাঁচামাল নির্বাচন। এবং সেই কাঁচামাল নির্বাচন যখন নিশ্চিতভাবে গুণগত মানসম্পন্ন হয়, তখন ফিড অবশ্যই ভালো হয়, এবং EITর ক্ষেত্রে এটা ব্যতিক্রম খুব ঘটে না। তবে কমার্শিয়াল ফার্মগুলিতে সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টা, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। সেই ম্যানেজমেন্টের কারণেই কিন্তু খামারিরা অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হন। এবং যেটা শাকিল সাহেব বলছিলেন যে বিভিন্ন আবহাওয়ার পরিবর্তনের সময় খামারিরা স্বাভাবিকভাবেই প্রথমে ওষুধের দিকে দৌড়ান, যে এই অসুবিধা হচ্ছে, ডিমের খোসা পাতলা হয়েছে, সুতরাং এখানে ক্যালসিয়ামের কম হয়েছে, অমুকটা হয়েছে, তমুকটা হয়েছে। আসলে ম্যানেজমেন্টের দিকেই সর্বাধিক গুরুত্ব খামারিদের দিতে হবে। এই প্রসঙ্গ ধরে আমি বলতে চাই, EITর কাছে আমার আবেদন যে 300-র উপরে আমাদের পরিবেশক আছে। তো এই পরিবেশকদের মাধ্যমে আমরা যদি খামারিদের উন্নয়নের একটা ব্যবস্থা করতে পারি, যেমন আমাদের নিজস্ব ইন হাউস যা টেকনিক্যাল স্টাফ আছে, তারা যদি পর্যায়ক্রমে বিভিন্ন পরিবেশকদের এলাকায় খামারিদেরকে নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করে, ছোট ছোট প্রশিক্ষণ, খুব বড় কিছু না, একদিন ব্যাপী, কয়েক ঘন্টা ব্যাপী, এবং সিজনের করণীয়গুলি, যেমন শাকিল সাহেব বললেন যে গরম আসছে, সুতরাং এই সময় কি হইতে পারে এবং আপনার কি করণীয়, এই বিষয়গুলি যদি EITর মাধ্যমে আমরা করতে পারি, তাহলে যেটা হবে যে আমাদের ডিলাররা লাভবান হবেন, খামারি যেহেতু লাভবান হবে,
ডিলার লাভবান হবেন এবং ডিলার লাভবান হলে স্বাভাবিকভাবে এআইটি লাভবান হবে। তো এই জন্য এই অল্প সময় আমার একটা ছোট্ট আবেদন কর্মকর্তাদের কাছে বর্তমান যারা আছেন, যে পর্যায়ক্রমে আমরা যদি এই পরিবেশকদের মাধ্যমে খামারিদের কাছে পৌঁছানোর জন্য প্রশিক্ষণ কার্যক্রম নিতে পারি, সেটা মাছের জন্য, পোলট্রির জন্য, ক্যাটেলের জন্য, এবং সেই সমস্ত সম্মেলনগুলিকে যদি আমাদের একজন কি ফার্মার বা যারা ফার্ম করছেন অনেকদিন ধরে, যাদের অভিজ্ঞতা, তাদেরকে যদি আমরা উপস্থাপন করার সুযোগ পাই, তখন আরো প্রশিক্ষণটা সময় উপযোগী এবং গ্রহণযোগ্য হয়, মানুষের কাছে বিশ্বাসযোগ্য। এই ধরনের একটা পরিকল্পনা করে যদি আগানো যায় আগামী বছরে, আমরা একটা নির্দিষ্ট ভিতের উপরে আমাদের প্রতিষ্ঠানকে অবশ্যই দাঁড়া করাতে পারব। পুনরায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এআইটি আয়োজিত সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, এআইটির সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমার পরিবেশের ভাই ও বোনেরা, সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। আমি সখীপুর হইতে আজকে এখানে এসেছি। আমি 14 বছর যাবত এআইটিতে পরিবেশক হিসাবে খাবার বিক্রি করতেছি। আমি এআইটিকে ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রকার সাহায্য করার জন্য। অভিনন্দন জানাচ্ছি আমার সেলস যারা আছেন ওনাদেরকে, বিশেষ করে সেলসের জনাব ইলিয়াস হোসেন মোল্লা এবং হেড অফিসে আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব ফেরদৌস সাহেবকে। ওনারা সার্বক্ষণিক আমাকে সাহায্য করে এবং খোঁজখবর রাখেন যে আমরা কিভাবে কি করছি। দীর্ঘদিন পরে হলেও আজকের এই সম্মেলন করার জন্য আমি এআইটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার মনে হয় যে প্রতি বছর এই সম্মেলন আমাদের করা উচিত এবং সাথে সাথে আমাদের এলাকায় প্রতি এলাকায় খামারিদের সমাবেশ করা দরকার। এই ব্যাপারে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। জনাব স্যার, আমি আপনাদের সাথে আছি এবং চিরদিন থাকবো, এই আশ্বাস আমি আগেও দিয়েছি, আজও দিয়েছি। আমাদের অনেক সমস্যা, আমি 15 বছরই আপনাদের সাথে আছি। সমস্যার বেশিরভাগই আমার বাড়ি সখীপুর টাঙ্গাইলে, এখানে অনেক ফার্ম এবং ফার্মের চেয়ে বেশি কোম্পানি এখানে উপস্থিত। এখানে তারা অনেক কিছু নিয়েই যাচ্ছে, সেক্ষেত্রে আমরা খুবই বিপদে আছি। আমার সেল দেখেন গতবারের চেয়ে এবার কিছু কম, কারণ একটাই, যা আমরা পেরে উঠছি না। খামারিদের সাথে সরাসরি কোম্পানি যে যোগাযোগ করছে, তারা নানা কিছু দিচ্ছে, 1400 সামথিং তারা খাবার দিচ্ছে না ফার্মে। এই অবস্থায় আমরা খুবই বিপদে এবং আমাদের যে আমরা ইনসেন্টিভ এবং মাসিক পাই, বার্ষিক মাসিক পাই, এতে আমরা খুবই বিপদে। এই সার দিয়েও খাবার আমরা বিক্রি করলে আমরা তাও পারতেছি না। সার দিয়েও যদি খাবার বেশি তাও আমরা পারতেছি না, যে কারণে আমাদেরকে অবশ্যই কিছু ইনসেন্টিভ এবং মাসিক বার্ষিক বাড়ানোর জন্য অনুরোধ করছি। আপনাদের যদি 250 টনের একটা স্টেপ আছে, কিন্তু সেই স্টেপের উপরেও অনেক খাবার আমরা বিক্রি করি, কিন্তু আমরা ওইভাবে তার উপরে কোনো ইনসেন্টিভ মাসিক পাচ্ছি না, বার্ষিক মাসিক পাচ্ছি না। দয়া করে যদি এটা একটু দৃষ্টি দিতে আমরা উপকৃত হব। আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সারা দেশ থেকে আগত সম্মানিত পরিবেশক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসলে এখন অনেক কথাই মনে পড়ছে। সর্বপ্রথম আমি আপনাদেরকে এআইটি পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ। এআইটি ফিড আপনাদের মাধ্যমে সারা দেশে পৌঁছাচ্ছে। যেসব কথা আপনারা বলেছেন তার মধ্যে মূল্যবান কিছু পরামর্শ আছে, আমরা অবশ্যই গুরুত্ব দেব এগুলা। অ্যাগ্রো সেক্টর এখন বাংলাদেশের একটা বড় সেক্টর এবং দেশের অর্থনীতিতে অ্যাগ্রো সেক্টরের অবদান অনেক বেশি। সেই হিসাবে আপনাদের যে অর্থনীতিতে যে আপনাদের অবদান সেটাও গুরুত্বপূর্ণ। বেশ কিছু পরামর্শ এসেছে, যেমন এমআরপির উপর কমিশন দেওয়ার কথা বলা হয়েছে। এই জিনিসগুলো আমরা বসবো, আর বসে আলোচনা করবো যে কি করা যায়। আমার রাষ্ট্রের কথা বলা হয়েছে, এটা আমরা গুরুত্ব দিয়েছি, কিন্তু আমরা এটা আরো বেশি গুরুত্ব দিব। লিটারে পানি আসে যেটা, দুইজন পরিবেশ সবাই বলছেন যে সেই জিনিসটা আমরা আপনার সঙ্গে নোট করেছি। এটা কি খাদ্যের জন্য আসতেছে না পরিবেশের থেকে আসতেছে, ফার্মের ব্যবস্থাপনা থেকে আসতেছে, এটা আমাদের দেখতে হবে। আসলে খামারিদের একটা মানে সাধারণ আপনার প্রবণতা হলো যে কোনো সমস্যা হলেই ফিডের সাথে তো ডেইলি দেখা হয়, বুঝলেন? মুরগির বাচ্চা একবারে কিনে ফেললে অনেকদিন পর্যন্ত লেয়ার চলে, বলার কিছুদিন পর্যন্ত চলে, মুরগির পরিবেশের সাথে আসা কম, আর ফিডের সাথে ডেইলি দেখা হয়, কাজে ধরতে সুবিধা আছে। আমরা যে কথা আমাদের ভাই বলছেন যে ডাক্তার মানে ব্যাপার সার্ভিসের ব্যাপারটা, ডাক্তার সার্ভিস আমরা আগের থেকে বাড়িয়েছি, কিন্তু এটা আরো বিস্তৃত কিভাবে করা যায় সেটা আমরা দেখবো। বস্তার মানের কথা আপনারা বলেছেন, এটা আমরা অলরেডি হাতে নিয়েছি, আশা করি এটা অল্প কয়েকদিনের মধ্যে ঠিক হবে। সাতক্ষীরার ভাই খুব দুঃখ করে বলছেন যে সাতক্ষীরার ডিপো নাই। ডিপো তো আসলে সব ডিস্ট্রিক্টে নাই, কিন্তু সাতক্ষীরার রাস্তার মুখে যশোরের ওই জাংশনে কিন্তু একটা ডিপো আছে, এটা আমাদের রাস্তার একদম কাছে, সহজেই ওই রাস্তা দিয়ে সাতক্ষীরা যাওয়া যায়। তো বিষয়টা আমরা দেখব। খাদ্যের মানের ব্যাপারে আপনাদেরকে আমরা মানে একটা কথাই বলতে চাই যে খাদ্যের মানের ব্যাপারে আমরা কখনোই কম্প্রোমাইজ করি না। আতিকুল হাফিজ সাহেব যথার্থই বলেছেন যে অনেক সাপ্লাইয়ার আমার সাথে যোগাযোগ করেন, কেউ খুব পরিচিতও থাকেন, বলেন যে ভাই আপনাদের মিলে গেলে আমার ট্রাক ফেরত দিয়ে দেয়, কিন্তু ওই ফেরত দেওয়ার ট্রাক অন্য মিলে নিয়ে বিক্রি করে দিই। কাঁচামালের ব্যাপারে আমরা কখনোই কম্প্রোমাইজ করি না, করবো না, এবং খাদ্যের মানের ব্যাপারেও আমরা কম্প্রোমাইজ করবো না। তাও তবুও মাঝে মধ্যে অসুবিধা হয় আর কি, সেগুলোর দিকে আমরা নজর দিচ্ছি। ইনসেনটিভ বাড়ানোর কথা সকলেই বলেছেন। এবার তো ট্যাক্স আরো বেড়ে গেল নাকি? ট্যাক্স বাড়ছে জানেন তো আপনারা? এই ট্যাক্স কোথা থেকে আমরা দিব? আপনাদের উপরেই বসাইতে হবে। আপনারা বসাবেন আমার খামারিদের উপরে, কাজে এছাড়া কোনো উপায় নেই। তবুও বিষয়গুলো আমরা দেখবো। এটা আমি কথা দিতে পারি। দাম বাড়িয়ে কমিশন বাড়ানোর কথা বলছেন, এই ফ্যালাসিটা আমি বসে আলোচনা করতে চাই আর কি। যে একজন ভাই বললেন যে আপনাদের কথা তো আমরা রাখতে পারি না, আমরা দাম বাড়াই দিই। এইটা খুব ভালো কথা না, কিন্তু সেই সমস্যা প্রায় সব ইন্ডাস্ট্রিতে আছে, বরং উল্টা আছে অনেক জায়গায় যে দাম কমাইয়া বিক্রি বাড়ায় আর কি। তারা এই বিষয়টা আমরা আলোচনা করতে হবে, হঠাৎই কথা দেওয়া যাবে না যে দাম বাড়াইয়া আপনাদের কমিশন বাড়াবো কিনা। ইনসেনটিভ একটা তো আমাদের চালুই আছে, ইয়ারলি ইনসেনটিভ, মান্থলি ইনসেনটিভের কথা বলেছেন, সেই জিনিসগুলো আমরা
আরো দেখবো কিভাবে কি করা যায়। ফ্লোটিং ফিডের রেট এক ভাই বলেছেন, আমাদের ফ্লোটিং ফিডের রেট কি বেশি নেই? আমার তো মনে হয় যে ঠিকই আছে, তবুও আপনারা মানে বলছেন যেহেতু আমরা দেখবো, আর এটা আরেকবার দেখবো। আর হলো একটা খুব মূল্যবান পরামর্শ আমাদের আতিকুল হাবিব সাহেব দিয়েছেন, আরো দু একজন দিয়েছেন, সেটা হলো যে খামারিদের জন্য প্রশিক্ষণ ব্যবস্থা করা। আমি মার্কেটিং ম্যানেজারকে অনুরোধ করব যে আগামী সারা বছরের জন্য একটা প্রশিক্ষণ প্রোগ্রাম করা উচিত, প্ল্যান করার জন্য। আসলে আমি নিজেও ত্রিশাল এলাকায় একটা প্রশিক্ষণ প্রোগ্রামে গিয়েছি এবং আমরা সারাদিন ব্যাপী প্রোগ্রাম সেখানে করেছিলাম, স্কুলের মানে ঘরে। সেখানে দেখেছি প্রশিক্ষণ প্রোগ্রামের সাথে করতে যে আসলে ফিডের সাথে বহু কিছু মানে খামারিদের সাথে বহু কিছুর সম্পর্ক আছে, শুধু ফিডের না আর কি। মানে আপনার বাচ্চার সম্পর্ক আছে, ফিডের সম্পর্ক আছে, গার্মেন্টের সম্পর্ক আছে, আপনার পুকুরের ব্যবস্থাপনার সম্পর্ক আছে। এটা একটা বড় একটা কার্যক্রম আর কি। এই কার্যক্রমগুলো সমন্বয় করতে পারলে ভালো হতো আর কি। বিশেষ করে আমাদের যারা মৎস্য অফিসার আছেন, তারপরে অ্যানিমেল হাজবেন্ডারিতে আছেন, এদের সকলে মিলে যদি করা যায় তাহলে ভালো হতো। তা আমরা চেষ্টা করব সারা বছরের জন্য একটা পরিকল্পনা গ্রহণ করতে এলাকা ভিত্তিতে খামারিদের জন্য, এবং যাতে করে আমরা সেখানে প্রশিক্ষণ দিতে পারি। এছাড়া ছোটখাটো যেগুলো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আছে, পানি পরীক্ষা করা, পানির পিএইচ পরীক্ষা করাইতে, এগুলোরও ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। কেউ কেউ বলেছেন যে বাজারে মানে বাকি দিচ্ছে আর কি। এটা ঠিক, আমি জানি বাকি দিচ্ছে। আপনারা অনেকে হয়তো জানেন না বা কেউ কেউ জানে থাকতে পারেন, আগে ফিড কোম্পানিগুলা আপনার নিজেরা বিক্রি করতো ফিড। আমাদের সেল সেন্টার ছিল সারা দেশে, আমাদের ছিল, আমাদের যারা সহযোগী ছিল তাদেরও ছিল আর। কিন্তু আমরা দেখছি যে সেই ফিড সরাসরি বিক্রি করতে যায় আমাদের সমস্যা মানে আরো ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে আর কি। এমনকি মায়ের পর্যন্ত খাইতে হয়েছে, বাকি দিলে অনেক সময় মায়েরও খাইতে হয়। এই সমস্ত অবস্থার কারণে সমস্ত কোম্পানিগুলো নিজেদের পরিবেশনা উঠাই দিচ্ছে সারা বাংলাদেশ থেকে। তো বাকি আইটি দিবে না, এই ব্যাপারে আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি যে বাকি আমি দেবো না। ফিড বিক্রি যতই কম হোক, বাকি চাকরি দেওয়া হবে না। যারা বাকি দিচ্ছেন তাদের ইকোনমিক তারাই জানে না, আমার মাথায় এটা ধরে না। হকাম ব্যাংকের থেকে টাকা নিয়ে বাংলাদেশে অ্যাগ্রো সেক্টর বলে ব্যাংকের রেট কিন্তু কম না, কমার্শিয়াল সেক্টর যে রেট আমাদের একই রেটে দিতে হচ্ছে। যত পারি ইনসেনটিভ বাড়াইতে পারবো আমরা, কিন্তু বাকি দেওয়া আমাদের পক্ষে খুবই সমস্যা। যারা বাকি দিচ্ছেন তাদের I don't know, তাদের ইকোনমিকটা তারাই বলতে পারবে। পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনাদের পরামর্শগুলো আমরা মাথা পেতে গ্রহণ করলাম, কিন্তু একটা দাবি আমি করতে চাই যে আপনারা সেলস বাড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করেন। নিজেদের স্পেসিফিক কোনো সমস্যা হলে আমরা দেখবো আর কি করা যায়। আমি কথাটা বুঝাতে পারলাম যে যদি কোনো ডিলার ভাই তাদের বিক্রি বাড়াইতে পারেন, তার জন্য স্পেশালি দেখা হবে ইনশাআল্লাহ। দেয়ার শুড বি এ কম্পিটিশন। কি বলেন, রাজি আছেন? আপনারা ফিড বিক্রি বাড়ান, আমরা আমাদের সুযোগ সুবিধা বাড়াবো। কিন্তু গয় লাভ বাড়াইলে আসলে ওই যে ছোটবেলায় দেখছিলাম যে নানা বাড়ি বেড়াইতে গেছিলাম আর কি। ওই সময় তো ঘরে তো মানুষের ঘর
কাঁচাই থাকতো আর কি। শীত কেটে চুরি করতো, নানা বাড়িতে চুরি হইল, চোর গ্রামের চুরি ধরে নিয়ে আসছে আর কি, উঠানে বসে মাতব্বররা বিচার করতেছে। আমার এখনো মনে আছে একটা কথা আর কি, সেটা যে তুই যে আমাদের মেয়ে বেড়াইতে আসলো আর তুই যে চুরি করলি, এটা আমাদের মান সম্মান নষ্ট হয়ে গেল না। এখন ব্যাপার হচ্ছে যে আমি বাঁচলে আপনারা দিতে পারবো, আমি না বাঁচলে কিন্তু দিতে পারবো না। আপনার তো তোমার ইনসেন্টিভ আছে, ইয়ারলি মান্থলি একটা পার্সেন্টেজ আছে। কোনো কোনো সময় ফিড ইন্ডাস্ট্রি আমাদের পার্সেন্টেজ অবস্থা নেগেটিভে চলে যায়। বিশ্বাস না হয় আপনারা আমাদের খাতা দেখতে পারেন, হিসাবের খাতা দেখতে পারেন, ওপেন, একদম ওপেন, যে আমরা কি পরিমাণ লাভ করতেছি, কত টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে। তবু এটা বিরাট একটা আমাদের একটা তৃপ্তিও আছে, বাংলাদেশের কমার্শিয়াল ফিড ইন্ডাস্ট্রি আগে ছিল না। এবং এটা আপনারা অনেকে জানেন যে এআইটি সেই প্রতিষ্ঠান যারা কমার্শিয়াল ফিড ইন্ডাস্ট্রি যে হওয়া উচিত দেশে, এটা যে হতে পারে এই রাস্তাটা আমরাই দেখাইছিলাম। আমার মনে আছে 90,000 টাকা দিয়ে আমরা একটা মিক্সার মেশিন বানাই নিয়েছিলাম। এই মিক্সার মেশিন দিয়ে আমরা শুরু করি। এখন তো বাংলাদেশে ফিড ইজ ইন্ডাস্ট্রি, ফিড ইজ এ ইকোনমি, এবং অ্যাগ্রো সেক্টরের এটা বিরাট অবদান আছে। তো আশা করছি যে আজকে যেরকম আপনারা প্রচন্ড কাশি হয়ে গেছে, মানে কথা বলতে পারতেছি না আমি, তো আজকে যেরকম পরামর্শ দিলেন, সবসময় আমাদের পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শ সমালোচনা আমরা খুশি মনে গ্রহণ করবো আর কি। সবসময় যত বেশি সমালোচনা আমাদের আপনারা করবেন, তত খুশি আমরা হব ইনশাআল্লাহ। আমাদের যারা মার্কেটিং এ আছেন তাদের মুখ কালো হয়ে গেলেও আপনারা পিছপা হবেন না। পরামর্শ দেবেন, সরাসরি মার্কেটিং ম্যানেজার দিবেন, সিইও কে দিবেন, ফেরদৌস সাহেবকে দিবেন। আমরা এগুলা মূল্যবান মনে করে কাজে লাগাবো। আবারও আপনাদেরকে এই দূর দূরান্ত থেকে ঢাকায় এসে গরমের মধ্যে আপনারা যে কষ্ট করে এসেছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের নাম ঘোষণা করা হবে তারা স্টেজে এসে ফটো সেশনের জন্য পেছনে দাঁড়িয়ে যাবেন। প্রথমে আহ্বান জানাচ্ছি পঞ্চম পুরস্কার গ্রহণ করার জন্য, যিনি ফিড উত্তোলন করেছেন জানুয়ারি থেকে আগস্ট 15-এ 1313 মেট্রিক টন। আসছেন ভাই ভাই পোল্ট্রি ফিডের জনাব মনির দেওয়ান, সাটুরিয়া, মানিকগঞ্জ। তার জন্য পুরস্কার হচ্ছে রঙিন টেলিভিশন সানি 24 ফ্ল্যাট LED। ভাই ভাই পোল্ট্রি ফিডের প্রতিনিধি আসছেন। পঞ্চম পুরস্কার সনি টিভির রেপ্লিকা 24 ইঞ্চি ফ্ল্যাট LED, 24 ইঞ্চি ফ্ল্যাট LED। ভাই ভাই পোল্ট্রি ফিডের পক্ষ থেকে গ্রহণ করছেন। পঞ্চম পুরস্কার 1313 মেট্রিক টন ফিড উত্তোলনের জন্য। এবারে চতুর্থ পুরস্কার গ্রহণ করতে আসছেন রায় ট্রেডার্স কুমিল্লার জনাব সজল কুমার রায়, রিয়ারগঞ্জ দাউদকান্দি কুমিল্লা। তার জন্য 32 ইঞ্চি LED রঙিন টেলিভিশন। রায় ট্রেডার্স কুমিল্লার জনাব সজল কুমার রায়, 32 ইঞ্চি LED সানি টেলিভিশন। প্রস্তুত থাকবেন। তৃতীয় পুরস্কার গ্রহণের জন্য প্রস্তুত থাকবেন। তৃতীয় পুরস্কারের জন্য প্রস্তুত থাকবেন আস্থা পোল্ট্রি খাদ্য বিক্রয় কেন্দ্র। এবারে তৃতীয় পুরস্কার গ্রহণ করতে আসছেন
আস্থা পোল্ট্রি খাদ্য বিক্রয় কেন্দ্রের জনাব মোহাম্মদ গিয়াস আহমেদ। হেমায়তপুর পাবনা, তার জন্য রয়েছে 7 রেফ্রিজারেটরের রেপ্লিকা। 7-11 সিএফটি রেফ্রিজারেটর গ্রহণ করতে আসছেন আস্থা পোল্ট্রি খাদ্য বিক্রয় কেন্দ্রের জনাব গিয়াস আহমেদ। প্রস্তুত থাকবেন দ্বিতীয় পুরস্কার গ্রহণকারী নওশাদ ট্রেডার্স। এবারে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করার জন্য আসছেন নওশাদ ট্রেডার্সের জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, মুক্তাগাছা, ময়মনসিংহ। তিনি গ্রহণ করছেন রঙিন টেলিভিশন 40 ইঞ্চি ফ্ল্যাট এলইডি। এবারে প্রথম পুরস্কার গ্রহণ করার জন্য আসবেন স্টার এন্টারপ্রাইজ। প্রথম পুরস্কার স্টার এন্টারপ্রাইজের জন্য রয়েছে 100 সিসি বাজাজ ডিসকভার একটি মোটরসাইকেল। প্রথম পুরস্কার গ্রহণ করছেন স্টার এন্টারপ্রাইজের জনাব মোহাম্মদ আব্দুল গফুর, সখীপুর, টাঙ্গাইল। তিনি গ্রহণ করছেন মোটরসাইকেল 100 সিসি বাজাজ ডিসকভার। আমরা সবাই করতালির মাধ্যমে তাদের এবারে আমি ধারার মধ্যে সবার নাম করছি, তারা স্টেজে এসে ফটো সেশন করবেন। অনুরোধ এসছে প্রথম পুরস্কার যিনি পেয়েছেন তিনি কত মেট্রিক টন উত্তোলন করেছেন। আপনাদের দেখাতে বলছি তিনি 2857 মেট্রিক টন উত্তোলন করেছেন জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত। এবারে আসছেন স্টেজে ওনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। 13তম পুরস্কার যিনি পেয়েছেন 3 স্টার পোল্ট্রি রাজশাহী, 3 স্টার পোল্ট্রি রাজশাহী। 12তম পুরস্কার আজিজ ডেইরি ফার্ম কুমিল্লা, 17টা পোল্ট্রি। সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, যাদের নাম বলছি তারা স্টেজে আসবেন, ফটো সেশন হবে, সেজন্য সবাইকে আসার জন্য অনুরোধ করছি। 13তম পুরস্কার 3 স্টার পোল্ট্রি রাজশাহী জনাব মোহাম্মদ আব্দুল আলী, নওহাটা পাবা রাজশাহী, পাবা রাজশাহী থেকে আসছেন তিনি। আজিজ ডেইরি ফার্ম 12তম পুরস্কার জনাব মোহাম্মদ আব্দুল আজিজ আসছেন আটিটি বাজার কুমিল্লা থেকে। এবারে 11তম পুরস্কার গ্রহণ করার জন্য আসছেন 17টা পোল্ট্রি এর রিপন মোল্লা বিদ্যুৎ, ভাঙ্গা, ফরিদপুর। 10ম পুরস্কার আকবর ট্রেডার্স, সরকার মোহাম্মদ আকবর হুসাইন, বাসাজোড়া, ভালুচা, ময়মনসিংহ। 9ম পুরস্কার বিসমিল্লাহ পোল্ট্রি অ্যান্ড চিকস, জন্মভূয়া বাজার, মাদারীপুর। 8ম পুরস্কার আমানা পোল্ট্রি ফার্ম জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মেডিকেল, শিবগঞ্জ, বগুড়া। জিএম এন্টারপ্রাইজ 7ম পুরস্কার জনাব জিএম সালাউদ্দিন আসবেন পুরাতন বাজার সাতক্ষীরা থেকে। 6ম পুরস্কার গ্রহণ করার জন্য আসবেন ভাই বোন পোল্ট্রি জনাব মোহাম্মদ আজিজুল হক। সবাইকে স্টেজের পেছনে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। এরপরে 14তম পুরস্কার ডক্টর পোল্ট্রি অ্যান্ড ডেইরি ল্যাব। 15তম পুরস্কার পাটোয়ারি ট্রেডার্স। 16তম পুরস্কার অ্যানি পোল্ট্রি ফিড। 17তম পুরস্কার গ্রহণ করবেন সরকার ট্রেডার্স। 18তম পুরস্কার হাজি ট্রেডার্স। 19তম পুরস্কার বন্ধন এন্টারপ্রাইজ। 20তম পুরস্কার পাহাড় পোল্ট্রি ফিড। 21তম পুরস্কার ব্রাদার্স পোল্ট্রি ফিড। 22তম পুরস্কার চমন ট্রেডার্স নাটোর। 23তম পুরস্কার মাস্টার পোল্ট্রি ফিড। 24তম পুরস্কার ফুয়াদ ফরিদ পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিড। 25তম 26তম সামিন পোল্ট্রি ফিড। 27তম আলী শাহ পোল্ট্রি কমপ্লেক্স। 28তম সালমা এন্টারপ্রাইজ। 29তম আলহেরা পোল্ট্রি। 30তম শাহজাহান ট্রেডার্স।
31তম নরডিগ্রি সবজি সমিতি এবং 32তম পিকি কেনি এন্টারপ্রাইজ। সবাইকে স্টেজে আসার জন্য আবার অনুরোধ করছি। আমি নামগুলো আবার পড়ছি। ষষ্ঠ থেকে 13তম পুরস্কার যারা পেয়েছেন তারা গত 8 মাসে 700 মেট্রিক টন থেকে 1300 মেট্রিক টন বিদ্যুৎ উৎপাদন করেছেন। তাদের জন্য রয়েছে স্যামসাং গ্যালাক্সি কোড প্রাইমারি মোবাইল একটি করে মোবাইল, স্যামসাং গ্যালাক্সি কোড প্রাইমারি একটি করে মোবাইল এবং 14 থেকে 32তম পুরস্কার যারা গ্রহণ করবেন তারা খাদ্য উত্তোলন করেছেন গত 8 মাসে 400 থেকে 700 মেট্রিক টন। তাদের জন্য রয়েছে ডিনার সেট একটি করে ডিনার সেট, সবার জন্য রয়েছে 14 থেকে 32তম পুরস্কার যারা গ্রহণ করবেন। আপনার ফটো সেশনের জন্য কিছু সময় দিয়েছি সবার কাছ থেকে। ক্যামেরা থেকে স্মাইল আর একটাই বড় স্মাইল ফটো সেশন শেষ করছি।